এবার আমার অতিথির সাথে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলবেন? জি, আমার নাম মোহাম্মদ তুহিন। তুহিন। তুহিন নামের অর্থ আপনার জানা আছে? জি, জানা নেই না? আমি যতদূর জানি এটা ঝড় বৃষ্টি বলতে বা এরকম কোনো কিছু বলতে বোঝায় তুহিন। আমার জানা ভুলও হতে পারে। তুহিন ভাই, আপনি আজকে জীবনের গল্প বলতে আসছেন না? আপনি হ্যালোইট 920 তো শোনেন? জি। আচ্ছা, কবে থেকে শোনেন? জি, আমি বর্ষার গল্পটার পর থেকে। বর্ষার গল্পের পর থেকে আপনি নিয়মিত শোনেন? বাহ। তো আপনার কেন মনে হলো যে আপনার জীবনের গল্প আপনি এখানে এসে বলবেন? আমার জীবনে অনেক কিছু ঘটনা আছে যা আপনার কাছে মনে হচ্ছে যেটা মানুষের শোনা উচিত ছিল, আর সবার সাথে শেয়ার করলে আমার কাছে একটু হালকা মনে হবে, মনটা একটু হালকা মনে হবে। চমৎকার। আমরা আপনার উদ্দেশ্য জানলাম, আর একটু বেসিক জিনিসগুলো জানি। আপনার বয়স এখন কত এবং কোথায় থাকছেন? আমার বয়স 26, আর আমি থাকি ঢাকা লালবাগ কামরাঙ্গীর চরে থাকেন। 26 বছর বয়স্ক। চলুন ভাই, শুরু করুন। আপনি একবার আরামসে মন খুলে বলেন। হ্যাঁ জি, ছোটবেলা থেকে শুরু করতেছি। জি প্লিজ। যখন আমার বয়স 8 বছর, তখন আমি খেলাধুলা করি। আমার মা বাসা বাড়িতে চাকরি করে, সকালে যায় রাত্রে আসে। চাকরি করে মানে হচ্ছে যেটাকে আমরা বুয়ার কাজ বলি। সকালে গেলে রাত্রে আসে। সকালবেলা রাত্রে যে খাবারটা নিয়ে আসে সেটা আমি সকালে খাই, এবং আবার যে রাত্রে আসে তখন আমি রাত্রে খাই। আর মাঝখানে কোনো খাওয়া দাওয়া নাই? জি না। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা ছিলাম 6 ভাই 2 বোন। আপনি কি সবার বড়? আমি সবার ছোট। সবার ছোট। আর বড় ভাই বোনগুলো কি করতো? আমার 4 ভাই মারা গেছে। ওহো, মারা যাওয়ার পরে কয়জন ছিলেন? এখন আমরা 2 ভাই 2 বোন আছি। 2 ভাই 2 বোন আছেন। আর বাবা কি করতো? বাবা বাবুর্চির চাকরি করতো। বাবুর্চি চাকরি করতো। তো সেখানে তো খাওয়া দাওয়ার অভাব হওয়ার কথা না, বাবা যেহেতু বাবুর্চি ছিল। আমার বাবা তো আমি জন্ম হওয়ার আরো 6 মাস আগে থেকে আর কি সে আরেকটা বিয়ে করে ওখানে সংসার করতো। তার মানে আপনার মা আপনাদেরকে নিয়ে সংসার চালাতো এই বাসা বাড়িতে কাজ করে? জি। ওকে, তারপরে দেখা যায় যে দুপুরবেলা খাবার পাই না, তো সেরকম মনে হইতো না, কারণ খেলাধুলার মাঝে সময়টা কেটে যেত। তো দুষ্টু ছিলাম, তো সারাদিনই হয়তো মার্বেল খেলতাম। ও আমাদের এখানে একটা পচা গাড়া ছিল, সেই গাড়ার ভিতরে ডুবোডুবি করতাম। গাড়া মানেটা কি পাগার বলে? পাগার বা পুকুর জাতীয় কিছু একটা। কিন্তু পানিটা নষ্ট হয়ে বুঝতে পেরেছি আমি। সেখানে ডুবোডুবি করতাম। তো আমার মা খুব অসুস্থ হয়ে যায় মাঝে, অসুস্থ 15 দিনের মতন অসুস্থ হয়ে যায়, কিন্তু কাজ করতে পারতেছে না। এখন আমাদের প্রচন্ড পরিমাণ কষ্ট হইতেছে। বড় ভাইটা দেখা যায় এই আসে এই নাই, উড়াল পঙ্খির মতন, আর থাকে চলে যায়। কোথায় যায় আমি জানি না। আচ্ছা, সপ্তাহ 2-1 পরে আসে, মার সাথে কথাবার্তা বলে আবার চলে যায়। তা আমার বোনটা ছিল, আমার বোনটা মাথায় টিফিন করে নিয়ে চকবাজারে ভাত দিত আর কি। আচ্ছা। তাই সে বেতন পেত মাস শেষে, সে টাকাটা দিয়ে আমরা ঘর ভাড়া দিতাম। আচ্ছা আচ্ছা। আর আমার মা আমাদের খাবারটা চালাইতো। তা আমার আরেকটা ভাই ছিল, সেও ওই চাকরি করতো আমার বোনের সাথে। দেখা গেত মাস শেষে আমরা তো অনেক ভাই বোন ছিলাম, সবার খাবার জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যেত। শুধু 2 ভাই বোন চাকরি করতো, আর কেউ চাকরি করতো না, মা। এর মাঝে আমার মা অসুস্থ হয়ে যায়, তা আমরা খুব ভেঙে পড়ি। এই 15 দিনের ভিতরে কি করব। তে আমার মা আমার জন্য একটা চাকরি ঠিক করে। তখন তো আমি কিছু বুঝি না, আমি কিভাবে চাকরি করব। আমাকে চাকরিতে নিয়ে যায়, আমার পাশে আরেকজন ভাড়াটিয়া ছিল, সে আর কি ম্যানেজার ছিল আমাদের বাসায়। সে নিয়ে যায়, তো আমি অনেক কান্নাকাটি করি মার সাথে, আমি তো চাকরি করতে পারি না, আমাকে কোথায় নিয়ে যায়। আমার কথা হচ্ছে, আমি সকালবেলা ঘুম থেকে বিড়ি নিয়ে বের হই, আর দুপুরবেলা মনে করেন ওই গাড়াইতে ডুবাই, দিয়ে এসেছিল আমার কাজ। এছাড়া আমি কোনো কাজ বুঝি না। পরে নিয়ে যায়, তো ওইখানে নিয়ে যায় যে কাজটা হচ্ছে ইমিটেশন জুয়েলারি। সেই কাজটা আমি এখন জানি, যেটা ছোটবেলা আমাকে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা। তো আমাকে নিয়ে যায় আগে বসাই সেই মেশিনটার কাছে, যে মেশিনটাতে তৈরি হয় মালটা। সেখান থেকে না আগুন ছিটা আসে, আমার রানে আসে পড়ে। তা আমি দৌড় দিয়ে বাসে চলে আসি। আমি ওইখানে আমার আর ধরে রাখতে পারি না। তা আমার পিছনে তো আর সে দৌড়াবে না, যেহেতু আমার মা আমাকে গর্জ করে কাজে দিচ্ছে, সে তো আর আমাকে জোর জবরদস্তি নিয়ে যায়নি। তো আমি বাসায় এসে পড়ছি। বাসায় আসার পর এখন মা তো মারবে, বাসায় এসে পড়ছি, কি করুন। তো ওদিনকে অনেক না টিকতে পেরে, ভিডিও গেমস তো চিনেন না? জি। সেখানে আমি রাত্রে 11টা পর্যন্ত বসে আছি, খেলা দেখতেছি, অন্য মানুষ খেলতেছে, আমি দেখতেছি। তো কিভাবে জানি আমার বড় ভাই আমাকে দেখে ফেলছে ওই গেমসে, আমাকে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর আমার মা আমাকে মারছে, তোকে কাজে পাঠালাম, কাজে গেলি না। আমি কই আমার কাজ করবো, এখান থেকে তো আগুন বের হয়, তোকে কিভাবে কাজ করবো। পরে যে আমাকে নিয়ে গেছিল কাজে, সে আমাকে বলছে যে তোকে অন্য কাজ দেওয়া হবে, তোকে এই আগুনের কাজ দেওয়া হবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমাকে তখন নিয়ে যায়। তো দিন কিন্তু ওইভাবে কাটতেছে, দুপুরবেলা খাবার পাইতেছি না, এইভাবে কাটতেছে। দেখা যায় আগে খেলাধুলার মাধ্যমে ছিলাম বিধায় আমার খাওয়ার কথাটা মনে ছিল না। কাজে ঢুকছি, কোনো বেতন দেওয়া হতো না, কিছুই দিত না। মানে এর সাথে কন্ট্যাক্ট ছিল, আমাকে 1 বছর সে কাজ শিখাবে, তারপরে আর কি আমাকে একটা বেতন সিস্টেম করবে। তো আমার মার উদ্দেশ্য ছিল যে আমি একটা কাজ শিখি, পড়াশোনা তো করিনি কখনো। তো নিয়ে যায়, দেখি যে কাজটা খুব সহজ, ওই মালটা শুধু প্যাকেট করতে হয়,
এছাড়া আর কোনো কষ্ট নেই। তো এরকম করতে করতে আমার প্রায় 1 বছর হয়ে গেছে। আমি Okay. মোটামুটি মেশিনও এখন ধরতে পারি। জি। বেতন কত হলো? আমাকে 75 টাকা সপ্তাহ দেওয়া হবে 1 আচ্ছা। বছর পর থেকে। আচ্ছা। তখন আমি ফুললি কাজ শিখে ফেলছি 1 বছরই। আমার ব্রেন এমনি তো অনেক ভালো। আমি আস্তে আস্তে চালাক হইতেছি আর কি ওইখান থেকে। 75 টাকা সপ্তাহ, এই 75 টাকা সপ্তাহ আমি আরো 1 বছর কাজ করছি তার কাছে। যেহেতু সে আমাকে নিয়ে আসছে, অনেক পরিশ্রম করে আমাকে শিখাইছে, সে আমার উস্তাদ। তা আমি 75 টাকা সপ্তাহে কাজ করার পর আমি বললাম যে আমি এই বেতনে আর চাকরি করতে পারবো না। তখন আমি আমার ফ্যামিলির দিকটা চিন্তা করলাম যে আমি যদি 100 টাকা বেতন পাই, দেখা যায় আমি 5 টাকা রাখতে পারবো, 95 টাকা মায়ের হাতে দিতে পারবো। তাকে বললাম আমাকে 100 টাকা করে সপ্তাহে দিতে হবে। বললো যে হ্যাঁ তোকে 100 টাকা করে সপ্তাহে দিতে। কিন্তু আমার কোন সময় অত্যাচার আসেনি ওইখান থেকে, যেরকম মারধর যে জিনিসটা আছে, মানে বাচ্চাদের যেভাবে করা হয় আর কি, শিশু শ্রমে। হ্যাঁ, না এমনিতে আমি খাবারের কষ্ট করছি, প্রচন্ড পরিমাণ খাবারের কষ্ট। ওরা কি করছি। খাবার দিত আপনাকে? জি না, খাবার দিত না। এই টাকার মধ্যে আপনাকে খাবার কিনে খেতে হতো? না। খাবার কোথায় গিয়ে খেতেন? আমি খাবার খেতাম না তো দুপুরে, সবাই খাবার খেতে যেত, আমি শুয়ে থাকতাম কারখানায়। ওকে। অনেক কষ্ট করে আমি আরো 1 বছর কাজ করলাম। তারপরে বললাম যে আমার 100 টাকায় হবে না, আমাকে আরো বেতন বাড়াতে হবে। আচ্ছা। যে বেতনটা বাড়াম, তখন আমি আমার আম্মাকে বললাম যে মা এখন থেকে যদি আমার বেতনটা বাড়াই দেয় তাহলে কিন্তু আমি দুপুরের জন্য খাওয়ার জন্য 2 টাকা 3 টাকা করে রেখে দিব। তো তিনি আমার বেতন ধরলো 120 টাকা। তো এই 20 টাকা দিয়ে আমি সারা সপ্তাহ চলতাম। 3 টাকা দিয়ে হয়তো আমি 1 প্যাকেট বিস্কুট কিনতাম 2 টাকা দিয়ে। তখন বিস্কুট বড় ছিল, তো আমার পেট ভরে যেত। আমার তো আর খাওয়ানোর কোনো কিছু ছিল না, ওই বিস্কুট খেয়েই থাকতাম আমি আচ্ছা। দুপুরে। তো এরকম করে চলতে চলতে আর একটু বড় হওয়ার পরে বন্ধু বান্ধবের মাধ্যমে জড়াই গেলাম। তো তখন কাজ করি না ঠিক মতন, একদিন গেলে আরেকদিন শুধু আড্ডা মারতে ইচ্ছা করে। তখন নতুন বন্ধুত্ব সবার সাথে। তখন আমি আমার বন্ধু বান্ধবের সবার কাছে বললাম যে চলো কোথাও বেড়ায় আসি। এরকম অনেক জায়গায় আমরা ঘুরছি। একদিন আসছি বাসায়, তখন আমি ঠিক মতন কাজে যাই না, মা আমাকে খুব মারধর করে। যে কাজে না গেলে আমার বড় বোনটা আমাকে মারে বেশি, মাত কম মারে। বড় বোনটা মেরে আবার বড় বোন একা একা কাঁদে। ওহো। আর পরে আমাকে বোঝায় যে আমাদের ঘরে এত কষ্ট, তুই তো সেরকম কষ্ট পাস নাই। আমার মা তো দেখছি মাসের বাসা থেকে ফ্যান এনে আমাদেরকে খাওয়াইছে, হয়তো তুই দুপুরবেলা খেতে পারিস না, এমনও দিন গেছে আমরা সারাদিনও খাইনি, তুই এই কষ্ট এখনো পাস নাই। পরে আমাকে বোঝানোর পরে আমি আবার কাজে ঢুকলাম ঠিক মতন। কাজে ঢোকার পর তখন আমার বেতন হইল 150 টাকা। ওইখান থেকে আমি চলে আসছি, যে ওর সাথে আমার আর বনতেছে না। আমার ডিউটি হয়েছে 8টা থেকে 8টা পর্যন্ত, কিন্তু উনি আমাকে 10টা পর্যন্ত খাটাইতেছে, কিন্তু আমাকে কোনো পার্ট টাইম টাকা দেওয়া হইতেছে না। আচ্ছা। তারপর আরেকখানে একটা জব নিলাম, সেখানে 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা বেশি কাজ করতে হয়। পরে আমার বেতন 150 টাকা, সেখান থেকে আমি 50 টাকা একা ভেঙে ফেলি, 100 টাকা ঘরে দিই। ওকে। তো ওইখানে দেওয়ার পরে আমার মা আমাকে খুব মারধর করে। তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম সাদ্দাম। ও কি চুরি টুরি করতো, কিন্তু আমি জানতাম না ও চোর ছিল। এক একজনের বাসার থেকে এক একটা জিনিস এনে বিক্রি করে ও চলতো, এভাবে ছিল, কিন্তু আমরা কেউ জানতাম না এই জিনিসটা। ও রাত্রে করতে এই কাজটা। ওকে বললাম যে দোস্ত আজকে তো আমি 50 টাকা ভেঙে ফেলছি, আমার বাসায় গেলে তো আমাকে আজকে ইচ্ছা মতন মার দেওয়া হবে, আজকে বাসায় যাবো না। সে আমাকে বলে চল আমরা দূরে কোথাও যাই, যে 5-10 দিনের লেগে। আমি বলছি ঠিক আছে চল। যদি 5-10 দিনের লেগে যদি যাই, এমন হতে পারে আমার মা আমার জন্য একটু কেঁদে টেদে পরে মনটা ঠান্ডা হলে এমন আসলে নাও মারতে পারে। সেই হিসাব করে আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে চল। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবি, কয় ময়মনসিংহ ফুলবাড়িয়া যাম। কয় আমার মামা ওইখানে ফেন্সি ডেল বেচে। আমাকে ফেন্সি ডেল বেচে, তা আমরা যাই কি করবো এখানে? আমাকে কিছু করতে হবে না, আমরা যেমন থাকুন, সমস্যা কি, 10 দিন বেড়াইলাম। আমি চিন্তা করলাম হ্যাঁ ফেন্সি ডেল বেচতে আমগো তো আর কোনো সমস্যা নেই, কারণ সে তার কাজ করবে, আমরা আমাদের কাজ করবো, তাই না? জি। তা আমি গেলাম ট্রেনে, টাকা তো নাই, 50 টাকা ওইদিকে ভেঙে ফেলছি, 100 টাকা আরেকজনকে দিয়ে পাঠিয়েছি বাসায়। বাসার পরে আমার কি আর কি খুঁজতে বের হয়ে গেছে আমার মা, আমি কই এত টাকা ভাঙলাম কেন? ওইখান থেকে ওর কাছে আসছিল 18 টাকা। রাত্রে চুরি করে তো, দিনে ঘুরে ওর পকেটের টাকা থাকে। কি চুরি করতো আমি জানি না তো, চুরি করতো, জুতা চুরি করতো, এটা করতো ওটা করতো আর কি। আপনি যখন 50 টাকার গল্প বলছেন তখন সালটা কত মনে আছে? সালটা কত হবে, 96, 96, 98 না 97 আমার কাছে মনে হয়। প্রিয় শ্রোতা, 97 সালে 50 টাকা কি খুব বেশি টাকা ছিল? এটাই হচ্ছে আমাদের কথা, যে এই 50 টাকা যদি 60-এর দশকে হতো তাহলে অন্য একটা বিষয় ছিল, কিন্তু 96 সাল কিংবা 97 সাল কিংবা 98 সাল, আজ থেকে আমরা বলতে পারি যে 15-16 বছর আগের যে গল্প, সেই 15-16 বছর আগের 50 টাকা, সেই 50 টাকা কিন্তু খুব বেশি টাকা না আমাদের এই জায়গাটা থেকে। কিন্তু সেই টাকা যে ওর জন্য কত বড় টাকা, এটা আপনারা বুঝতে পারছেন। এবং এই টাকা এত বড় টাকা হওয়ার পেছনের কারণটা হচ্ছে ওর পারিবারিক দারিদ্র অবস্থা। চলুন তারপর। ও আমাকে নিয়ে কমলাপুর আসলো, ওই 18 টাকাতে আমরা বাসে করে কমলাপুর আসি, কিন্তু আমি চিনি না, কিছুই চিনি না। ও আমাকে কোথায় নিয়ে গেল, কমলাপুর কোনটা, আমি কিছুই চিনতাম না। ও যদি আমাকে নিয়ে বিক্রিও করে দিত কোনো জায়গায়, আমি বলতে পারতাম না, কারণ আমার মাও জানেন আমি কার সাথে গেছি। তো ওই কথাবার্তা বলে আসছে, আমাকে বসায় রাখছে, ওই কথাবার্তা বলে আসছে কয়টা বাজে ট্রেন, কখন আসবো, কিন্তু টিকিট কিন্তু কাটিনি আমরা কেউ। আচ্ছা। তখন
আর এত সিস্টেম আসলো না, যে সিকিউরিটি আসলো না, এটা আসলো না, সেটা আসলো না, এখন যেরকমটা আছে। তো আমরা আরামে ঢুকছি ভিতরে। এখন এক লোকের কাছে জিজ্ঞেস করছে যে ময়মনসিংহ ফুলবাড়ির ট্রেন কয়টায়, তো উনি বললো যে ময়মনসিংহ ফুলবাড়ির ট্রেন বিকেল 4টায় আছে, যেটা সিটিং এটা 10টায়, আর যেটা লোকাল এটা আছে 4টায়। তখন বাজে দুপুর 12টা হবে। তো এখন পর্যন্ত কি খামু কিছু করার নাই। ওকে দেখলাম কি ওই মসজিদের ভিতরে গেছে, মসজিদের ভিতরে যে কি চুরি করে নিয়েছে আমি জানি না। আমি বসে আছি, আমার জন্য কলা রুটি নিয়ে আসছে। ওর সাথে আমি আরো অনেক জায়গায় গেছি, কিন্তু আমার খাবারের কষ্ট হয়নি ওর সাথে গিয়ে। তো আসতে আমি বললাম টাকা পেলি কই, যেখান থেকেই পাইছি, তোরা তো কিছু জানতে পারি, তুই খা। তাই আমি খাইলাম। খাওয়ার পর ট্রেনের ছাদে উঠেছে আমার, আমি উঠতে পারি না, আমার অনেক টানাটা হেঁচড়া করে আমার বুক টুক ছিলে গেছে। তো আমি উঠছি, উঠে বসছি, ট্রেন চলতেছে। সেই প্রথম কি আপনি ট্রেনে চললেন? হ্যাঁ, আমার লাইফে ফার্স্ট। প্রচন্ড ভয় কাজ করতেছিল আমার ভিতরে, আমি যদি পড়ে যাই আমি ঘুমাতেও পারি না। ও দেখি ঠিক সে ঘুমাইতেছে আরামে। ওর কোনো টেনশন নাই, যে ছাদের ভিতরে ঘুমাই দিচ্ছে, ওর কোনো টেনশন নাই। কিন্তু আমার তো প্রচন্ড পরিমাণ টেনশন, কারণ আমি তো উঠিনি কোনো, যদি পড়ে যাই। তো দেখি যখন বলছে আমি তখন ভিজুয়ালাইজ করতে পারছি, আমার চোখে ভাসছে যে একজন বসে আছে আর একজন ঘুমোচ্ছে। যে ঘুমোচ্ছে তার মুখের চিত্র হচ্ছে যে তার কোনো টেনশন নেই জীবন নিয়ে, আর যে বসে আছে তার সমস্ত চিন্তা বাড়ি থেকে চিন্তা করছে, কোথায় যাচ্ছি, কি অবস্থা। মানে চোখ বন্ধ করে যদি শোনেন, ইউ ক্যান ভিজুয়ালাইজ। ওকে, তারপর গেলাম ওইখানে। যেতে ময়মনসিংহ ফুলবাড়ি কোন রকম পার হয়েছি। ওই দিন তো গেছি, রাত্রেও গেছি, পরের দিন সকালবেলা আমি ভোরে ওখানে গেছি, ভোরে যেয়ে পৌঁছাই। এখন কিভাবে গেলাম না গেলাম আমিও শুইছি পরে, আমার আর এত রাত পর্যন্ত জাগা অভ্যাস তো আমার ছিল না। আমি ওকে কিনারে এনে আমি ওর উপরে যেয়ে শুইছি, যেন আমি পড়ে না যাই, পড়লেও ওই পড়ুক, আমি পড়ুন না। আমি এই সিস্টেমে ওর উপরে যেয়ে বসছি, শুইছি ওর পিছনে যেয়ে। পরে যেয়ে পৌঁছাইছি অনেক পরে বললো নামলাম। এখন ও আমার সাথে একটা বেইমানি করছে। ওর মামাদের বাসার এখানে গিয়ে ও আমাকে এক রাস্তার এখানে দাঁড়া করাইছে, যে তুই এখানে দাঁড়া, আমি আমার মামাদের বাসার থেকে আগে দেখি মামা আছে কিনা, যদি মামা থাকে তাহলে ভিতরে ঢুকুম, আর যদি না থাকে তাহলে আবার রিটার্ন ব্যাক করুন। আচ্ছা ঠিক আছে। তা আমারে অনেকটা দূরে দাঁড়া করা রাখছে, আর ওখান থেকে যে কোথায় গেছে আমি বলতে পারি না, আমাকে ফেলেও চলে গেছে, নাকি চুরি করতে যেয়ে ধরা খাইছে আমি কিছুই জানি না। তারপর কি হলো বলুন তো? তারপর সে আমাকে রেখে চলে যায়। এখন আমি কি করবো, আমি তো ওখানে কিছুই চিনি না, কিছুই জানি না, আমার পরিচিত কেউ নাই। পরে আমি এক লোককে বললাম যে ভাইয়া, আমাকে তো একজন এখানে রেখে চলে গেছে, আমি এখানে কিছুই চিনি না, আপনি কি আমাকে বলতে পারেন যে রেল স্টেশনটা কোথায়? তিনি আমাকে একটা রাস্তা দেখাইলো, যে তুমি এই রাস্তা ধরে বামে যাবা, বামে যাওয়ার পরে তুমি রেল স্টেশনটা খুঁজে পাবা। পরে আমি রেল স্টেশনে এখানে আসছি, তো আমার পেটে প্রচন্ড পরিমাণ খিদা, আমি বসে বসে ভাবতেছি এখন আমি যাবো কিভাবে, আর ট্রেন যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে সেটা আমি কিভাবে বলবো আমি জানি না। তো ভয়ও পাইতেছি, কারণ ও আসছিল বিধায় সাহস করতে পারছি, আসতে পারছি। এখন ভয় পাইতেছি কিভাবে যাম। এখন এত খিদা লাগছে যা প্রকাশ করে বলতে পারতেছি না। আমি এক হোটেলে গেছি, দেখি একটা পেপার রাখা ছিল হোটেলে, বড় একটা পেপার। তো সেই পেপারটা আমি সাথে করে নিয়ে আসি। আমি এই পেপারটা আমার লাগবে, এটা দেওয়া যাবে? হ্যাঁ নিয়ে যাও। আমি নিয়ে আসি, নিয়ে রেল স্টেশনে এক কিনারে বৈশা চিন্তা করতেছি, আর ক্ষুধা তো আমি এমনিতেই কাতর, তো আমি বসে বসে পেপার চাপাইতেছি। আমি যে কখন পেপার খেয়ে ফেলছি আমি করতে পারি না। মাই গড। তো তারপরে আবার স্টেশনের কাছে আসছি, অনেক ট্রেন যাচ্ছে আসতেছে, কিভাবে বুঝবো কোথায় কোনটা যাচ্ছে? আমি চিন্তা করলাম এইখানে তো এইভাবে বসে থাকলে হবে না, তাহলে তো না খেয়ে মারা যাবো, অন্য একটা ব্যবস্থা করতে হবে, যেহেতু আমার ঢাকায় ফিরতে হবে, বাসায় ফিরতে হবে, আর ওর কোনো খবর নেই এর মাঝে। তো ওই দিনকার রাত হয়ে যায়, আমি আর কিছু ওই পেপার যে খেয়ে ফেলছি, পরে আমার হুশ হয়েছে, পেপার তো আমি খেয়ে ফেলছি, রাত হয়ে গেছে, এখন কি খাবো? যে স্টেশনে আমি ফার্স্ট নামি, ময়মনসিংহ ফুলবাড়ি স্টেশন যেটা নাম, কিছু লোক ওখানে শুয়ে আসছে। তা আমি চিন্তা করলাম রাত্রে আমি আজকে এখানে শুয়ে থাকি। তো ওইখানে আমি শুই, দেখি পাকাটা হচ্ছে ভিজা, শুইতে পারতেছি না ঠিক মতন। এখন আরেকজনের কম্বল টাইমটা নিয়ে আসছি, নিয়ে এসে শুয়ে পড়ছি। সকালবেলা চিন্তা করছি যে এখানে থাকা যাবে না, যে কোনো কিছুর বিনিময়ে এখান থেকে আমার চলে যেতে হবে। যে স্টেশনটা আছে এর থেকে 5 মিনিট ভিতরে ঢুকলে একটা আড়ত আছে, কলার আড়ত, সেইখানে আমি যাই। হাঁটতে হাঁটতে চিন্তা করলাম যে এখান থেকে যদি কিছু কলা নিয়ে যাওয়া যায় সাথে করে, তাহলে হয়তো কিছুটা কাজে আসবে। তো আমি আগে ওখান থেকে কতটি কলা খাই বসে বসে। আচ্ছা, কেউ কিছু বলে না। খাওয়ার পরে একটা ব্যাগ নিয়ে আসি, চিন্তা করি কতটি নিয়ে আসি, ব্যাগের ভিতরে কতটি ঢুকাই, ঢুকানোর পরে আল্লাহর রহমতে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে রেল রাস্তার পথ ধরে। সেদিনকার সকাল থেকেই হাঁটতে 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 স্টেশনের নামগুলো আমি তো শিক্ষিত না, আমার মনে নেই, আমি করতে পারি না। অনেকটা দূরে আসার পর দেখি আরেকটা স্টেশন আছে। আচ্ছা, তো এখানে এসে তো খিদা তো লাগছে, আবার 2টা কলা খাইছি, খায়া আবার হাঁটা ধরছে পানি খায়া। হাঁটতে 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 আরেক স্টেশনে গেছি, রাত হয়ে গেছে। রাত হয়েছে কি সন্ধ্যার
পরতেই আর কি স্টেশনে আমি পৌঁছেছি। আপনার টার্গেট কি? আপনি কোথায় যাবেন? আমার টার্গেট আমি ঢাকায় আসুন, যে কোনো বিনিময় হোক। মানে এইভাবে হেঁটে হেঁটে? হ্যাঁ, আমি কোনো গাড়িতে চড়বো না, কারণ আমি চিনি না আমার যদি অন্য কোনো জায়গায় নিয়ে যায়। আচ্ছা। সেই চিন্তা করে আমি ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করছি, রেল রাস্তা ধরে। যে একটু বুঝি যে ঢাকা লেখা থাকে, 2 অক্ষরের তো আমি এটা বুঝি। আচ্ছা। তে এখানে লেখা আছে ডান দিকে ঢাকা, বাম দিকে আবার কোন দেশ সেটা কইতে পারি না। আবার ডান দিকে ঢাকার এই রুটে আবার হাঁটা শুরু করছি। তো রাত হয়ে গেছে, ওই স্টেশনে আমি ঘুমাইছি। ওই দিনকার খাতা বালিক ছাড়া নিজের গেঞ্জি মাথায় দিয়ে ঘুমাইছি খালি গায়ে। ঘুমাইলে ঘুম ভালো, কারণ শরীর তো দুর্বল, না খাওয়া না, শরীর দুর্বল, ঘুম আসলেই ঘুমায় পড়ে। এখন কলা আছে, তার বেশি তো নাই, কারণ একটা ব্যাগের কতটি কলা আটে, 15টা কলা আটছে। তা আমি ওইখান থেকে 7-8টা খেয়ে ফেলছি। আবার হাঁটা দিছি 2টা কলা খায়া। একদিন কিন্তু শেষ, এক রাতও শেষ ওইখানে। ওই দিন আর কোন স্টেশন খুঁজে পাই না, রাত্রে 8টা বেজে গেছে, স্টেশনে খুঁজে পাই না কই সময়। চিন্তা ভাবনা করতে করতে দেখি একটা বাসা দেখা যেতেছে, স্টেশনের পাশেই বাসাটা, ঘেঁষা। সেই বাসাটার ভিতরে আমি এইভাবে লক করলাম, বাসে কেউ আছেন? তো একটা মেয়ে বের হয়েছে, বলে কাকে চাই? তো আমি বলছি আমি তো একটু বিপদে পড়ছি, আমি আমার এক ফ্রেন্ডের সাথে এখানে আসছিলাম, তো আমাকে একটু হেল্প করা যাবে? রাতটা থাকতে দেওয়া যাবে? বলে বাসার ভিতরে তো নেওয়া যাবে না, কিন্তু আপনি বারিন্দায় থাকতে পারেন। আমি বলছি এইখানে থাকলে সমস্যা হবে না, আমি থাকতে পারবো, আমি ওইখানে শুয়ে পড়ি। 12টা না 11:30 দিক দেয়, ওই মেয়েটা আমার জন্য ভাত নিয়ে আসে। তাই আমি ভাত খাইতেছি প্রায় 4 দিন পরে। খেয়েছিলেন মনে আছে? পাতলা টেলার আলু ভর্তা। তাদের খাওয়া শেষ হয়ে গেছে ওই সময়, তারা 7টা বাজে খেয়ে দিয়ে শুয়ে থাকে। কেন জিজ্ঞেস করছি প্রিয় শ্রোতা, কারণ এই জিনিসটা মনে থাকার কথা। জীবনের এই যে একটা মারাত্মক রকমের মোমেন্ট, 4 দিন পরে এক প্লেট ভাত, তার সাথে কি ছিল এটা মনে রাখাটা খুবই স্বাভাবিক। এই জন্য জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ বলুন, কেমন মনে হচ্ছিল খাবারটা? মুরগি পোলাও আমার কাছে ফেল ওই ভাতের কাছে। অনেকটি ভাত নিয়ে আসছি, আমি সব খাইছি। খাওয়ার পর আমার কাছে 2টা কলা আসছিল, আমি ওই কলা 2টা মেরে দিয়ে দিছি। কলা দিয়ে কি করবো? আমি বললাম যে এই 2টা তো আমি খাওয়ার জন্য আনছিলাম, যেহেতু আমি ভাত খেয়েছি, এখন তো আর আমার এটা খাইতে হবে না, আমি সারাদিন আবার হাঁটতে পারবো। আমার এরকম পর্যায়ে খাওয়া হয়ে। জিজ্ঞেস করেন আপনি কোথায় যাচ্ছেন, কি করবেন? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। কেন আসছেন? আমি আসছিলাম এক আত্মীয়ের বাসায়। আমি যা সত্য সেটাই বলছি। আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, সে আমাকে রেখে চলে গেছে। এখন আমি বিপদে পড়ে গেছি। আপনি রেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কেন? আপনি যে কোনো ট্রেনে গিয়ে উঠলেই তো পারেন। আমি তো ভয় পাই। পরে আচ্ছা ঠিক আছে, আপনি সকালবেলা আমাদের বাসা থেকে খেয়ে তারপরে যাবেন। উনি আমার জন্য বালিশ নিয়ে আসে। ওই মেয়েটা অনেক সুন্দর, আমার চেয়ে একটু বড় হবে, 1 বছর বড় হবে। তারপরে উনি আমাকে সকালবেলা নাস্তা দেয়, রুটি দেয় আর গুড় দেয়। তা আমি ওনাকে বললাম আমি কি 2টা রুটি নিয়ে যেতে পারবো? আচ্ছা ঠিক আছে, আপনি আরো 2টা নিয়ে যান, 4টা নিয়ে যান। তুমি আমাকে একটা খেজুর গুড়, 4টা রুটি একটা ব্যাগের ভিতরে দেয়, দিয়ে কোনোদিন আসলে আমাদের বাসায় আসবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওনার কথা আমি ভুলতে পারবো না, একটা রাত্রে উনি আমাকে যথেষ্ট করছে। নামটা বলি, তার নামটা ছিল পিয়া। সে অনেক ভালো। ওই দিনকার সারাদিন আমি হাঁটি, তারপরের দিনকার সকালে আমি তেজগাঁওয়ে পৌঁছাই। তেজগাঁও আমি চিনছি, তখন আমার কাছে রুটিও শেষ, 1 টুকরা খালি গুড় ছিল, আর কিছু না। এখন আমি বাসে যাবো কিভাবে? তো আমি জিজ্ঞেস করলাম ভাই কিল্লারমু যাবো কিভাবে? এখান থেকে এক লোকে আমাকে বললো যে তুমি রাস্তা ক্রস করে এই রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে সোজা চলে যাও। হাঁটতে হাঁটতে বাসায় আসি। বাসায় এসে দেখি তো আমার মাই নেই। আমার মাই গেল কই? তার মানে আপনি ময়মনসিংহ থেকে হাঁটতে হাঁটতে ঢাকায় চলে আসলেন? হ্যাঁ, আমি ঢাকায় এসে পড়ছি। মাই গড। ওকে। পরে আসে দেখি আমার মাই নেই। উনি আমার মায় হসপিটালে না জানি কই গেছে। আমার তো আবার মাথা খারাপ, যাই আমার মায় কি আমার লাগে এই অবস্থা হইল নাকি? আমি বড় বোন আইসে, তুই কই গেছিলি? আমি ময়মনসিংহ গেছিলাম। কাল লেগেছিলি? আমি কই সাদ্দাম লাগে গেছিলাম। সাদ্দাম কো? মানে ওরে আর কি দোলাই দিব? ওই তো আর আহেনি, ওই তো ওর মামার বাসায়। ওর আগে আমি আয় পড়ছি, আমি হাইটেছি 3 রাত 3 দিন, ওই থাকছে 10 দিন। তাই ওর মার কাছে বিচার টিচার দিছে। পরে ফোন করছে, টেলিফোন আসলো তখন। ওর মামার আর একটু পয়সা লেগে আছে, এখনো নিজা বাড়ি আছে, কিন্তু ওই চোরকে লেগে আমি কইতে পারি না। ওর ফোন করছে, ফোন করার পরে ওরা ঢাকায় আনছে বাসায়। ওইও ভয়ে আইসে, আহেনি, মনে করছে আমি কই না কই গেছি। ওরা আসার পরে আমি কইলাম কিরে তুই আমার থেকে গেছিস কি লেগা? কয় আমার বাড়িতে আমার মামা আসলো না, খালি মামি আসছিল। আমাকে খালি মামি থাকলে কি আমার কয়ে যাবি না? নাহলে আমার ডাকে লে যেতি গা। আচ্ছা ভুলে গেছে, মাফ করে দে। আমি কই মাপ চাইলে তো আমার এই দিনগুলো তার ফিরাইবো না। পরে আমি ওরা অনেক কথা কওয়ার পরে ওই আমার কাছে পাও ধরে মাপ টাপ চাইছে। বন্ধু মানুষ তো কি করে মাফ করে দিছি। আপনার মার কি হলো? তো মায়ের পরে খুঁজে পাইছি, মায়ের ঢাকা মেডিকেলে গেছে। মায় অসুস্থ আপনার জন্য। ভর্তি থাকে নাই, মানে ওইখানে গেছে অসুস্থ লেগে আবার রিটার্ন দিয়ে দিছে। পরে আমার মায় তো দূরে আমার কান্তাছে। আমার মাজার বোন তো আমার আহার পর ইচ্ছা মতন মনে করেন 1 ঘন্টা পিটাইলো। আমি তো মনে করেন 1 ঘন্টার পিটে নিয়ে খেয়ে তো আমার মাথা আবার রক্ত উঠে গেছে। আমি আবার জামগা, থাকুন না আমি আর এবেতেই থাকুন না। পরে যে কান্দে না, পরে খারাপ লাগে, পরে যাইতে মন চায় না। আবার কামে ঢুকলাম, তখন আমার বেতন হয়ে গেল 250 টাকা সপ্তাহে। এক চান্সে বেতন অন্য জায়গায় বাড়াই দিলাম, 250 টাকা বেতন হয়ে গেল। পরে 250 টাকা বেতনে কাজ করতেছি। এখন আমার একটা মাঝের ভাই আছে, ওর নাম জালাল। সেই ভাই অনেক কষ্টে থাকি, ড্যামরা থাকে কাশপুর, সেখানে মাঝে চলে যাবো। আমার তো পোলা একটা না, আমার তো আরো পোলা আছে, সবার দিকে আমার দেখতে হইব। তো আমরা সব ফুল ফ্যামিলি মনে করেন নিয়ে চলে গেলাম ওইখানে। ছোট্ট একটা রুম নিলাম। ওকে।
যাওয়ার পর একটু কষ্ট কষ্ট আসছিল, তারপর মোটামুটি চলতো, আগে চাইতে ভালো। তো আমার মা আমার জন্য একটা কাজ ঠিক করে, 2 বছর কাজ করুন, কোনো বেতন দিব না, শুধু খাওয়াইবো 3 বেলা, জামা কাপড় দিব, আর 2 বছরে 2000 টাকা দিব আমারে আর কি। 5-7 দিন পরে গোসল করতে যাই নদীতে, একটা মেয়ের মাথার ভিতরে আমার পাওটা লাগে। তো পাওটা লাগার পরে মেয়েটা ফাট করে উঠে আমাকে বলে, চোখে দেখেন না কানা? আমি কানা হইলে আমি নদীতে এলাম কিভাবে? ভালো করে পথ চলবেন। আমি এবার আমার সাথে টাকটাক করে চলে যাই। আমি বাসায় চলে আসি, আর তখন আমি ব্রিং খেলতেছিলাম। ব্রিং কি জিনিস? ওই যে মার্বেল, ওটা। পরে আমাকে দূরে থেকে বলে কি, কত বড় ছেলে ব্রিং খেলে এতটুকু ছেলের সাথে। তা আমি ওকে ডাক দিলাম, এখানে আসেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি কেন বলবেন, আপনি আপনার জায়গায় চলে যান। তো ওর সাথে আমার একটু রাগারাগি সম্পর্ক হয়। তখন প্রতিদিনই আমার সাথে ওর সাথে নদীতে দেখা হয় গোসল করার সময়। এরকম আস্তে আস্তে ওর সাথে আমার সাথে একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক হয়ে যায়, যে আপনি আমার সাথে আর রাগ করেন না, মানে বন্ধুত্বের মতন আর কি একটা কথা বললাম, বলে আচ্ছা ঠিক আছে। পরে 98 বন্যা হইলো, ওর সাথে আমার 20 দিন যাবত কোনো কথা হয় না। সনির সাথে মানে এক ধরনের সম্পর্ক হয়ে গেছে সনির সাথে। কিন্তু লাভ কি জিনিসটা তখন সেটা, কিন্তু আগে ভালো লাগতো। হ্যাঁ ভালো লাগতো, তাকে কথা না শুনলে ভালো লাগতো না। ওকে, সনি কি আপনার সমবয়সী ছিল নাকি আপনার চেয়ে বড়? ছোট ছিল। 5 বছরের ছোট ছিল। আচ্ছা। আর তখন আমার বয়স 15 হবে। বন্যার সময় দেখি ওর সাথে আমার কোনো দেখা হইতেছে না। একদিন সাঁতরায় গেলাম ওর কাছে, যেখানে মনে করেন হেঁটে যেতে 20 মিনিট লাগে। সাঁতরা যাওয়ার পর ওই তো আমাকে ধরে কাইন্দে দিছে, যে তুমি এতদিন পরে আসছো, আমি তোমাকে দেখি না, আমার কাছে প্রচন্ড খারাপ লাগতেছে। বন্যার সময়ের ঘটনা। তা আমি কই হ্যাঁ আমি তো আসছি। চলো তোমাকে নিয়ে আজকে কোথাও বেড়াবো। আমি কই এই বর্ষাকালে তোমাকে নিয়ে কোথায় যাবা? পরে আমরা এই গন্ধপুর নামে একটা জায়গা আছে বিশ্বরোড, সেখানে যাই। তো আমরা অনেকটা পথ হেঁটে হেঁটে যাই, শরীরের জামা কাপড় সবই ভিজা, তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাই। তাকে বললাম কাঁচামরিচ আছে, আসো কত কাঁচামরিচ চুরি করি, বাসায় নিয়ে যেতে পারবা? পরে হ্যাঁ ঠিক আছে চুরি করি, দুজনে চুরি করি কাঁচামরিচ। কি করছে, একটা কাঁচামরিচ ভেঙে আমার মুখে ঢুকাই দিছে। ওকে, খান ভিটামিন সি। হ্যাঁ, প্রচন্ড পরিমাণ ঝাল। আমি কি করব, আমি পুকুরের পানি হারুন ধরুন খাইতেছি, এত ঝাল সেই কাঁচামরিচটা। পরে ওকে আমি খুব দৌড়ালাম, ওকেও আমি খাওয়াবো। তো ও আমাকে একটা খাওয়াইছে, আমি 5টা ভেঙে রাখছি হাতে, 5 আঙ্গুলের চিপায় 5টা। তারপরে ওকে আমি ধরতেই পারি না, পরে পলাইছে এক বাসার চিপায়, সেখানে আমার কিভাবে জানি চোখ গেছে। পরে যায় ধরছি, দৌড়ে চেহারার ভিতরে 5টা কাঁচামরিচ ঢুলে দিছি। ঢুলে দিয়ে আমি তো দৌড়ে আয় পড়ছি, আমি আর ওইখানেই নেই, যে জায়গায় দেখাকে পার হয়ে আবার যেতে এই কোনায় বইছি। পরে দিয়ে কান্দতে কান্দতে আইতেছে। পরে আমার জিজ্ঞাসা, তুমি কাজটা ভালো করলা না, তোমার লগে কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, কোনো কথা নেই, তুমি যদি কথা না বলে থাকতে পারো থাইকো। পরে চলে যায়, ওই একলা সাঁতার কেটে এই দিক জায়গা, আমি আরেক সাইড দিকে, আমি আমার বাসার দিকে যাই। তো দেখতেছি যে যেভাবে বন্যা হইতেছে এভাবে থাকা যাইতেছে না। আমার মারা চলে আসলো সব ঢাকায়, আমার কারণ প্রচন্ড পরিমাণ কষ্ট হইতেছে। সবাই চলে যাবে ঢাকায়, রিটার্ন ব্যাক করবে। এখন আমি তো একা পড়ে গেলাম, আমার তো নিয়ে জানি, কারণ আমার তো 2 বছরের কন্ট্যাক্ট, আমার থাকতে ওই জায়গায়। তো কোন রকম আমি ওই জায়গায় থাকছি, আমারও কিরকম জানি লাগতেছে, মারে ছাড়া ভালো লাগতেছে না, ভাই বোন ছাড়া ভালো লাগতেছে না, খাবারের কিরকম জানি একটা আচরণ। আমার মায়েরা যাওয়ার পরে যে যাদের কাছে আমি ছিলাম, তারা সারা দিন, আগে তো 10টা বাজে ডিউটিতে গেত, আর এখন 8টা বাজে 7টা বাজে ঢাকায় হ্যাঁ মেয়ে আছে একটা ছোট, এই মেয়েটারে আমার কুলে দিয়ে দেয়। 3.5 ঘন্টা আমার এই মেয়েটারে লিয়ে ঘুরতে হয়। তারপর 10টার পরে কাজে ঢুকতে হয়। আম্মা যাওয়ার পর থেকে, আমার ফ্যামিলি যাওয়ার পর থেকে কিরকম যেন একটা কাজের চাপায়া পড়ে আমার শরীরে। তো কোন রকম আমি কষ্ট করে ওখানে থাকি আরো 1 বছর। তো এর মাঝে কি হয়, আরেকটা আমার ফ্রেন্ড আছে, ওর নাম সাদ্দাম, ওর সাথে আমার ওই সনির একটা সম্পর্ক হয়ে যায়। সাদ্দাম নাম, ওদের একটু টাকা পয়সা বেশি, তো গরিব, আমার তো অত টাকা ছিল না। আমি সপ্তাহ শেষে যে 10 টাকা পাইতাম, সেই 10 টাকাতে 5 টাকা জালমুড়ি আমি খেতাম, 5 টাকা জালমুড়ি ওরে খাওয়াইতাম, এই আমার চালান। পরে সাদ্দাম নামে ওই ছেলেটার সাথে ওর একটা রিলেশন তৈরি হয়। কিভাবে তৈরি হয় জানি না। সনির সাথে? হ্যাঁ, সনি কিন্তু ওকে লাভ করে না, বাট এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, ফ্রেন্ডশিপ হয়েছে নাকি। আমার কিন্তু এই জিনিসগুলো বিরক্তবোধ মনে করতেছিলাম আমি। তখন আমি এক পর্যায়ে ওকে বললাম, তুমি কাজটা ঠিক করলো না, এই যে আমি চলে যাচ্ছি, আমি কিন্তু আর জীবনে কখনো আসবো না তোমার কাছে। এর মাঝে 2 বছর চলে যায় ওর সাথে আমার রিলেশনে। 4 বছর পরে ওর কাছে আমি যাই, কিন্তু কন্টিনিউ মনে করেন যাতায়াত করতাম ওর সাথে। 1 মাস 2 মাস পর 6-7 মাস যাতায়াত করার পর ওর সাথে একবারে কন্টিনিউ বন্ধ করে দিলাম, তার সাথে কোনো যোগাযোগই নেই। সে এক পর্যায়ে আমি ওকে বলছিলাম যে দেখো, তুমি যদি আমার কাছে বিয়ে বসো, কিবা আমাকে তুমি যদি লাভ করো, তখন আমি বুঝি 4 বছর পরে তুমি যদি আমাকে কোনো লাভ করো, এখন আর লাভ করার কথা বলে লাভ নেই, কারণ আমার বিয়ে হয়ে গেছে। আমি কি বলো? হ্যাঁ। আমি কই আসলে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আমি তুমি আমার সাথে এরকম করতে পারলা? কিছু করার নেই, কারণ তুমি আমাকে বিয়ে করবা না, আমি জানি। আমি কই কেন করবো না? কারণ আমি তোমার বিয়ে করবো, এখন আমি তো নিজের পায়ে দাঁড়াই নেই, তোমার নিয়ে খাওয়ামো কি?
কারণ আমি যে টাকা বেতন এই টাকা তো আমার পরিবারই দিতে হয়, আমি তোমাকে নিয়ে কি খাওয়াম। ইনফ্যাক্ট ওদের একটা বাড়ির মালিকের মেয়েও, সো ওই জায়গা থেকে একটা অচিন্তনীয় ব্যাপার। না, পরিস্থিতির নির্মম শিকার। ছোট্ট মনে যেই ভালোবাসার জন্ম নিয়েছিল সেটা আসলে ওইভাবে ঝরে যায় ম্যাক্সিমাম টাইমই, কিন্তু সেটা অনেক সুন্দর ছিল, অনেক কোমল ছিল, অনেক অনেক বেশি স্মৃতি বিজড়িত ছিল, সেটা ভাবে হারিয়ে গেছে। এইটাই হচ্ছে জীবনের একটা অন্যতম একটা অধ্যায়, সেটাকে হয়তো বা এখানে উপস্থাপন করলো ওর মতো করে, সেটাই বলতে চাই প্রিয় শ্রোতা। আচ্ছা, তারপর আপনি তো পুরান ঢাকায় ফিরে আসলেন না? জি, পুরান ঢাকা আমি তখন শহীদনগরে রিটার্ন আসি। তখন আমাদের কিছু খারাপ বন্ধু বান্ধবের সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়। আমি এটা বলবো না যে আমি ওর জন্য খারাপ হয়েছি, আমি কিন্তু সেটা বলবো না। ওকে আমি এখনো ভালোবাসি, কিন্তু আমার মতন করে আমি ওরে ভালোবাসি। আসলাম ঢাকায়, কতটি খারাপ বন্ধু বান্ধবের সাথে। এখানে এক বন্ধু দেখি কি সিগারেট খাইতেছে, তা আমার কাছে সিগারেট খাবি, নিলাম, নিয়ে দিলাম, টান দিলাম, কাছতে কাছতে দেখি বমি টমি করে দিছি। লাইফে প্রথম এরকম একদিন দুই দিন টানতে টানতে পুরো অভ্যস্ত হয়ে গেছে, এখন আর ছাড়তে পারি না। এর পাশাপাশি গাঁজা খাইতাম। এর মাঝে একদিন আমি ছিনতাই করি, আমরা 10 জন বন্ধু বান্ধব। পুরান ঢাকাতে? জি, আমাদের এখানে একটা লবণের মিল আছে, আমরা 10 জন বন্ধু বান্ধব যাই। আচ্ছা, তখন কি আপনি কাজকর্ম সব ছেড়ে দিয়েছেন? জি, কাজকর্ম করি, একদিন গেলে আরেকদিন যাই না, মানে ভালো লাগে না কাজ করতে। আচ্ছা, যাওয়ার পরে 8 জন একটা মাঠের ভিতরে লুকায় আসছে, আর 2 জন আমরা রাস্তায় আর কি। একটা লোক ইসলামবাগে চাকরি করে, টিফিন খাই নিয়ে আসতেছে, ওনাকে ডাক দিছে আমার এক ফ্রেন্ড, বলে এই তুই তো আমাকে মারছিলি, এভাবে বলতে আরেকজন পাশে দাঁড়ানো, এই ওই না আমাকে মারছিল, তো ও বলতেছে হ্যাঁ ও আমাকে মারছে। পরে কয় শোন, আস এখানে আস, মাঠে চল। তো উনি তো আসতে চায় না, ওনার গেঞ্জি ধরে টেনে ওনাকে মাঠে ঢোকানো হয়েছে। ওকে, আমরা 8 জন পরে বের হই, বের হয়ে ওকে ধরি, 8 জন ধরে ওকে বেঁধে ফেলি। পরে ওর পকেটে হাত দিই, টাকা পয়সা কিছু ছিল না, জাস্ট ওর সাথে একটা নোকিয়া একটা মোবাইল ছিল। ওকে, সেই মোবাইলটা নিয়ে আমরা চলে যাই, ওকে ওখানে ফেলেই চলে যাই, কিন্তু ওকে কোনো মারধরি করা হয়নি। সেই মোবাইলটা যার কথায় চিন্তাটা করি তার হাতে মোবাইলটা তুলে দিই। যে টাকা পয়সার বিষয়টা যেটা, যে এত টাকা বিক্রি করলাম, তুই এত টাকা পাবি, তোরা এত টাকা পাবি, সেই কথা বলেন না। পরে আমাদের মাধ্যমে একটা সাহস জোগাড় হলো যে না, এখন থেকে আমরা নিজেরাই করব, কোনো লিডের আমাদের কোনো দরকার নেই। তারপর আমরা 10 জন বন্ধু বান্ধব শপথ নিলাম, যদি এই চিন্তাই করতে যে কেউ যদি ধরা পড়ে তাকে ছাড়ানোর দায়িত্ব আরো 9 জনের। এভাবে আমরা প্রথম এক ছিনতাই তো করলাম, দ্বিতীয় ছিনতাই করতে গেলাম বালুঘাট জায়গার নাম আছে একটা, সেখানে আমরা একটা ছিনতাই করতে যাই। সেখানে ছিনতাই করতে গিয়ে আমরা 11,000 টাকা পাই, কিন্তু তার সাথে কোনো ফোন ছিল না। সেই টাকাটা নিয়ে আসি, নিয়ে আসার পরে সবাই আমরা ভাগ করে 1,000 করে সবাই পাই, আর 2,000 টাকা আমাদের যে বড় ভাই ছিল তার কাছে আমরা বুঝাই দিই। ওনার কাছে টাকা দেওয়ার ঘটনা হয়েছে এটা, যদি আমরা কেউ ধরা পড়ি কি বা কেউ যদি আমাদের আটকে রাখে, উনি যে আমাদের ছাড়াই আনবে। তো এরকম করতে করতে 2-3টা চিন্তা আমরা একভাবে করি। আমাদের একটা বন্ধু আছে, তার নাম জয়নাল, আসে বলতেছে আমার 20,000 টাকা দরকার ইমিডিয়েটলি, কোথায় পাবো এত টাকা? পরে আমরা বললাম যে এত টাকা তো আমাদের কাছে কারো কাছেই নেই। পরে আমাদের বললো আজকে ভোর রাতে একটা চিন্তাই করবো, তোরা সবাই থাকবি। তোর কথা আমরা ফালাইতে পারিনি। তো ভোর রাতে একটা লোক যাচ্ছে, তার কাছে কত টাকা জানি ছিল, 17,000 টাকার মতন ছিল। সে মাছ কিনতে যাচ্ছিল, আমরা তাকে আটকাই। তার সাথে একটা সেলফোনও ছিল, একটা বট গাছের নিচে তাকে নিয়ে যাওয়া হয়। সে টাকা দিয়ে দিছে, 17,000 টাকা তার থেকে জোর জবরদস্তি আমরা নিছি, কিন্তু সেলফোনটা সে ছাড়তেছে না। সেলফোনটা না ছাড়ার কারণে ছুরি দিয়ে তার হাতের ভিতরে একটা কোপ মারা হয়, তার হাতটা অর্ধেক কেটে যায়। তা আমরা ওটা দেখে ভয় পেয়ে যাই। ভয় পাওয়া যাওয়ার পরে আমরা সাথে সাথে ওইখান থেকে ওনাকে ওই অজ্ঞান অবস্থায় ফেলে আমরা চলে আসি। পরে কি হয়েছে আমরা সেটা জানি না, কিন্তু একজনের নামে মামলা হয়েছে, তার নাম ছিল শফিক। তো এই মামলার হওয়ার পরে আমাদের সবাইকে খোঁজাখুঁজি, ওর বাসায় চলে আসছে পুলিশ। কিভাবে জানি চলে আসছে জানি না। 1 নম্বর আসামি হয়েছে শফিক, আর 2 নম্বর আসামি হয়েছিল পারভেজ, 3 নম্বর আসামি ছিলাম আমি। পুলিশ টুলির বাসায় দৌড়াদৌড়ি করতেছে, কোথায় যাবো। একদিন ওইখানে থাকি, একদিন এই ছাদে থাকি, একদিন ওই ছাদে থাকি, মানে গা ঢাকা দিয়ে আসি। তো ওকে ধরে নিয়ে গেছে। আমরা লাস্ট একটা ছিনতাই করি, যেটা শপথ করি এরপরে আর থেকে আর কেউ চিন্তাই করবো না। পিক আপে করে মাল নিয়ে আসতেছিল একটা গাড়ি ভোর রাতে। আমরা ছিলাম ওইখানে 8 জন। 2 জন পিক আপটাকে আটকেছি, আর 2 জন ড্রাইভারকে আমরা মানে জব্দ করছি। 2 জন মনে করেন পিছন থেকে আমরা মাল নিছি। শুধু কি পাইছি, ওই গাড়িটার ভিতরে চালের বস্তা ছিল। তো ওইখান থেকে আমরা সব চালের বস্তাগুলো নিয়ে যাই, ওই গাড়ি সহ চালের বস্তাটা নিয়ে যেয়ে এই চালগুলো আমরা একটা গোডাউনে রাখি। রাখার পর ড্রাইভারকে আমরা ছেড়ে দিই, ড্রাইভারের চোখ বেঁধে আমরা নিয়ে যাই ওই মালের গোডাউনটার এখানে। আর লেবার ছিল, ওই লেবারকে বলি তোদের সবাইকে ডাবল পরিমাণ টাকা দেওয়া হবে মালগুলোর নামে, এই গোডাউনের মালিককে খবর দিই। সে মালিককে খবর দিছে, সে মালিক আমাদেরকে অর্ধেক দামে চালের বস্তাগুলো আমাদের থেকে কিনে রাখছে।
তে আমরা যে টাকাগুলা পাইছি ওই ড্রাইভারকেও আমরা টাকা দিছি যে দেখ আমাদের তো 10,000 লাগবে, আমার এত টাকা লাগবে না আমাদের, তুই বাদ বাকি টাকা সব নিয়ে যা। তুই ড্রাইভার খুশি হয়ে গিয়েছে গা। এখন ওই 10,000 টাকা দিয়ে আমরা ওই ফ্রেন্ডটাকে আমরা ছাড়াই আনি যেভাবে হোক। ছাড়া আনার পরে থেকে আমরা শপথ করি আমরা আর চিন্তাই করবো না, চিন্তাই করি না। এখন শুধু মনে করেন যাই করি, এক অফার আসছে বাবা বিক্রি করতে হবে, তো আমার এক বন্ধু বাবা বিক্রি করতো, তো দেখা যায় প্রতিদিন 10টা-20টা করে বাবা বিক্রি করলে 2-3 এমনি থাকতো লাভের যেটা। তো সেই 3টা নিয়ে আমরা বন্ধুরা 10 জন মিলে খেতাম ওই 3টা। আর গাঁজাটা চলতো ওই সময় অল টাইম। এই যে আপনি এগুলো করতেন, বাড়ি থেকে কোনো ধরনের শাসন করা হতো না? আপনি তো বলছিলেন যে আপনার বড় বোন আপনাকে অনেক শাসন করতো। এগুলা ছাদের ভিতরে করতাম, আমাকে খুঁজে পেতো না, মানে বুঝতো না। জি না। বাড়িতে কি তখন টাকা পয়সা দিতেন কিছু? জি না, বাড়িতে খেতামও না, টাকাও দিতাম না। মানে খবর বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন একরকমের, মানে যাই আসে এই পর্যন্তই শেষ। যদি খাবার থাকে খাই, না থাকলে আবার বাসায়। বাড়ি কিভাবে চলতো? বাড়ি তখন আমার বড় বোনের বিয়ে হয়ে যায়, আমার একটা ভাই মেয়ে আছে, সে চাকরি করে, আমার বড় ভাইটা চাকরি করে। মা কি তখনও বাসে বাসে কাজ করে বেড়াচ্ছে? না, তখন আমার মা একটা কোম্পানিতে চাকরি করে, ভালো টাকা অ্যামাউন্ট পায়, সেখান থেকে দেখা যায় এখন আর আমার কষ্টের কোনো মানে হয় না। কিন্তু আপনি এদিকে পুরোপুরি উচ্ছন্নে চলে গেছেন। হ্যাঁ, আমি স্বাধীন। প্রিয় শ্রোতা, তারপর দেখা যাইতেছে যে এরকম করেই চলতেছি, নিশা টিশা করে পড়ে থাকি রাস্তাঘাটে, মানুষ দেখলে খারাপ বলে। তো হঠাৎ একদিন আমার একটা ফ্রেন্ড বলল যে যাবি? আমি কই? কয় আমার শ্বশুর বাড়ি যাবো। আমি কই তোর শ্বশুর বাড়ি কোন জায়গায়? কয় শরীয়তপুর। আমি কই আচ্ছা ঠিক আছে যাবো, চল। নিয়ে গেলাম, যে এলাকাটা খুবই ভালো, মানুষও ভালো। আমি তখন পুকুর পাড়ে গোসল করতে যাই ওদের বাড়িতে গিয়ে। জি, মানে ওদের একটা পুকুর ছিল। হ্যাঁ হ্যাঁ, 10 জন মিলে একটা পুকুর আর কি, 10টা বাড়ি মিলে, 10 বাড়ি মিলে একটা পুকুর, সবাই ইউজ করতে পারে। ওকে। তো সেখানে আমি গোসল করতে যাই, তো যে আমার একটা মেয়েকে দেখি, আমার পছন্দ হয়। মেয়েটা আমাকে বলে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? ওই গোসল করতেছে, কয় এখানে দাঁড়িয়ে রয়েছেন কে? আমি কই এমনিতেই দাঁড়িয়ে রয়েছি, আপনাকে দেখতেছি। আপনি আমাকে দেখা লাগবে না, যান বাসায় যান, শরম নাই আপনার? পরে এই কথা বলার পর আমি উঠে চলে আসি। ওই যাদের বাসায় গেছি, এই বাসায় একটা মুরব্বী দাদি আছে, তিনি আমাকে বলতেছে তুমি কি বিয়ে করছো? আমি কই না, আমি তো বিয়ে করি নাই। কেন? কয় তোমার জন্য একটা মেয়ে দেখছি। আমি কি আপনি আমার জন্য মেয়ে দেখছেন? আমি তো আসলে মুরব্বীটা দেখলেই মোটামুটি ইয়াং পোলাপান দেখলে তারা বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ। তখন বলতেছে যে তোমার জন্য একটা মেয়ে দেখবো, তুমি দেখবা? আমি কই না, আমি এখন মেয়েটাই দেখবো না। আবার চলে আসছি, বেশ মাসখানিক পরে গেছি আবার। এলাকাটা আর কি আমার ভালো লাগছে, আমি ওইখানে ঘুরতে ভালো লাগতেছিল। আমার এক ভাইয়ের একটা মোবাইল ছিল, আমি সেই মোবাইলটা নিই। তো আমি তো কাজ করতাম না, আমি টাকা পাবো কই? তার মোবাইলটা বিক্রি করে আমি চলে যাই ওর সাথে। পরে ওইখানে গিয়ে ওই দাদি আবার আমাকে বলতেছে মেয়েটাকে আনি, তুই দেখবি? আমাকে দেখতে তো সমস্যা নেই, দেখলে তার বিয়ে করা হবে না, নিয়ে আসেন দেখি। তো মেয়েকে নিয়ে আসেনি, মেয়ের চাচি আর ওই মেয়ের মা আসছে, আসে বলতেছে তুমি কি করো? আমি ইমিগ্রেশন জুয়েলারি চাকরি করি। কত টাকা বেতন পাও? আমি কই এখন বর্তমান পাই 6-7 হাজার টাকা বেতন পাই। কয় ও আচ্ছা ঠিক আছে। কয় তোমার ভাই বোন কয়জন? তো আমি বললাম আমরা 6 ভাই 2 বোন। আমি বললাম এবার আমার 4 ভাই মারা গেছে। কয় আচ্ছা, আমি এখন 2 ভাই 2 বোন আছি। কয় সবাই বিয়ে করছে? আমি কই হ্যাঁ সবাই বিয়ে করছে। কয় খালি তুমি বিয়ে করো নাই? আমি কই না। কয় আচ্ছা ঠিক আছে। তো বেড়াও আরো কতদিন, আমাদের বাসায় চইলো। আমি দেখা দিল যে এটা আমার বাসা, তুমি আমার বাসায় এসো, রাত্রে তোমাকে দাওয়াত দিলাম। আমি ওই দিন ফার্স্ট আমার ওই বাসায় যাই, মেয়েদের বাসায়। ওই মেয়েদের বাসায় আমার আর কি দাওয়াত, যে মেয়েকে আমি পুকুরে দেখছি, এই মেয়ের জন্যই আমাকে বিয়ে ঠিক করার জন্য বলছে আর কি। তো আমি গেছি, যাওয়ার পর দেখি বেশ আয়োজন, ইন্তিজাম, পিঠা মিঠা, এবার মোরগ পোলাও টোলাও এইগুলো আর কি তৈরি করছি। তো গেছি, যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে পরে আমার ওই ফ্রেন্ডের সাথে আমি চলে আসি আবার বাসায়। তো আমি সবার সাথে কথা বলার জন্য একটা নাম্বার নিয়ে আসি। সেই নাম্বারটাই না আমি সবার সাথে কথা বলি গ্রামের। প্রায় 8-10 দিন কথা বলার পরে আমি ওই মেয়েটার কথা জিজ্ঞেস করি যে ওকে একটু ডেকে দেওয়া যাবে? হ্যাঁ ডেকে দেওয়া যাবে। ওর নাম হচ্ছে শেরজাহান আর কি, আমি ওকে আদর করে এখন বলি মঞ্জু। আচ্ছা, আমার সাথে কথা বলতেছে, পরে আমাকে বলে তোমাকে একটা কথা বলবো, তুমি দেশে আসো। ঠিক আছে, আমি যেভাবে হোক টাকা পয়সা জোগাড় করে সেখানে চলে যাই। আমি বললাম যে কি বলবা বলো? এই ঢাকায় ফিরে যাও, আমি ফোনে তোমাকে বলবো। আচ্ছা, আমাকে শুধু খালি মিথ্যা কথা বলে। পরে আমি আবার বলতে পারতেছেন আর কি মনের কথাটা। পরে আমি ঢাকায় চলে আসি। কয় না তুমি আবার গ্রামে আসলে আবার বলবো। আবার 10 দিন পরে গ্রামে গেলাম। আপনি দৌড়ের উপরে আছেন আর কি, আমাকে দৌড়ের উপরে রাখছে। পরে আমি গেলাম আবার 10 দিন পর। কয় না তুমি আর ঢাকা যাইবে, তোমাকে ফোনে বলবো। আমি তোমাকে আর ফোনই করবো না, তুমি বলবো কোথা থেকে। পরে
রাগ করে ফোন করি না। পরে অনেক দেখি না, ফোন না করলেও ভালো লাগতেছে না, ফোন করছি। পরে এলা বললো যে আমার তো তোমার সাথে বিয়ে ঠিক হয়েছে, তুমি জানো? আমি না, তো আমি তো জানি না। ওই তোমার ওই ফ্রেন্ডের মা শাশুড়ি তোমাদের বাসায় যাবে। কবে? কালকে। হ্যাঁ ঠিকই, আসছে আমাদের বাসায়। আমি বাসায় নিয়ে ঘুরে আসছি। তারপরে আমার কারখানায় নিয়ে গেছি, যেখানে আমি জব করি, সেখানে নিয়ে ঘুরে আসছি। আমার বন্ধু বান্ধবের সবার সাথে কথা বলেছি। বাসায় যে সবাইকে বলছে হ্যাঁ ছেলে ঠিক আছে, ছেলে ভালো, হ্যান তেন এগুলো বলছে। বলার পরে এখন তো আমার শাশুড়ি পুরো পাগল হয়ে গেছে, আমাকে বিয়ে করাই দিবে। ওকে। ওই মেয়েটা আমাকে ফোন করে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে মানুষ আমাকে মন্দ বলবে তুই ওর সাথে ফোনে কথা বলছিস, এলা তো বিয়ে তো হইল না। চিন্তা করলাম যে না, একটা মেয়ে জীবন নষ্ট হয়ে যাবে, যাই লাগলে কাবিন করে থুয়ে দেবো, সমস্যা কি। তো আমি এই বিষয়টা ভেবে আমার বড় ভাইকে আমি এই বিষয়টা জানি। আমার বড় ভাইটা হয়েছে আমার ফ্রেন্ডের মতোই। তো ওর গাড়ি ভাড়া সম্পূর্ণ জ্বালাকে আমি সব দিলাম। আর আমি কারখানায় কাম করলাম 10 দিন। 10 দিনে আমি মনে করেন 4,000 টাকা কাম করলাম কারখানায়। নিয়ে যাওয়া বড় ভাইয়ের সাথে করে নিয়ে গেলাম। যেদিন গেলাম তারপরের দিন আমার গায়ে হলুদ, কিন্তু আমি জানি না। অদ্ভুত কাণ্ড। তারপরের দিনে গায়ে হলুদ, আমি জানি না। মানে আপনি কেন গিয়েছিলেন? আমি গিয়েছিলাম যে ওকে জাস্ট কাবিন করে রাখবো। যে কাবিন মানে বিয়ে সেটা আমার জানা ছিল না, কারণ আমি তো বিয়ে করিনি আগে কখনো। কিভাবে জানি? মানে বিয়ে করার আগে আর 2-4টা বিয়ে করে এক্সপিরিয়েন্স নেওয়া উচিত আপনার কথা মতো। ব্যাপারটা আসলে তা না। বিয়ে আসলে জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু বিয়ে সম্পর্কে জ্ঞান না থাকলে সেটা যে অনেক সময় অনেক ধরনের বিপদ আপদ ডেকে নিয়ে আসতে পারে, সেটা নিশ্চয়ই আপনারা আপনাদের জায়গা থেকে বোঝেন। কাবিন বলতে আপনি কি বুঝতেন? কাবিন বলতে বুঝতাম যে হয়তো আংটি পরা রাখবে, নাহলে চুঙ্গি পরা রাখবে, এমনি নিলে কাবিন। চুঙ্গি মানে হচ্ছে নাকে যেটা পরে ওটা চুঙ্গি বলে? আচ্ছা, চুঙ্গি। আমি বোধহয় ভাবছিলাম যে এইভাবে যদি রাখি তাহলে 1 বছর পরে হয়তো আমার ফ্যামিলিটাকে মেনটেন করে তারপরে আমি নিয়ে আসবো। ওকে, কিন্তু আমি যত জানি কাবিন মানেই আসলে বিয়ে। হ্যাঁ, এটা আমি পরে বুঝতে পারছি। মানে বিয়ে, এটা আপনি পরে বুঝতে পারছেন, বিয়ের পরে, বিয়ের আগে না। বুঝতে পেরেছি। ওকে, তারপর তো গেলাম ওইখানে। যাওয়ার পরে রাত্রে কোন রকম কাটালাম, দিনে শুনি আমার গায়ে হলুদ। তা আমি আমার কারখানায় সবাইকে ফোন করলাম যে আমার তো গায়ে হলুদ চলতেছে, আমি কি করি? এখান থেকে আমি আসতেও পারতেছি না। মানে আমার ইচ্ছা ছিল না আমি বিয়ে করুম, আমার ইচ্ছা ছিল আমি আরো পরে বিয়ে করুম। ওকে, কিছু একটা করে বিয়ে করুম, কিন্তু এমন ফাঁসায় ফেসে গেছি যে ওখান থেকে আসা আমার পক্ষে সম্ভব না। পরে আমার ভাই আর কি করবে, এখন বাধ্যতামূলক। আমার ওই বন্ধু তর্কাতর্কি করতেছে সবার সাথে, আমিও তর্কাতর্কি করতেছি, কাজ হইতেছে না। এখন গায়ে হলুদ টলুদ হয়েছে, লুঙ্গি টঙ্গি পরছি নতুন। এমনি তো আবার একটু ভালোও লাগতেছে, খারাপও লাগতেছে আবার ভালোও লাগতেছে। পর বাজার টাজারে গেলাম, আসলাম রাত্রে বাসায় আসার পর বিয়ে টিয়ে হইল। আমার ওয়াইফকে আমি দেখলাম, কিন্তু মজার বিষয় একটা, আমার বাসার ঘর হয়েছে পাকঘরে। আমি আমার বাসার করছি পাকঘরের ভিতরে। কেন এটা আমি বলতে পারি না। কেন আমাকে এই ঘরে দিল আমি এটা জানি না। আমার বউয়ের বড় বোন আছে, সে তার স্বামীকে নিয়ে সে রুমে ঘুমালো, আর আমার বাসর ঘর আমি কেন পাকঘরে কাটালাম। তো ওই দিনটা যেভাবে হোক কাটছে। আসলাম ঢাকায়, ওরে নিয়ে আসি নাই। এখন মা তো যেদিনকা আমার বিয়ে হয়েছে সেদিনই আমার মা জেনে গেছে, আর আমার বোনও জেনে গেছে। এখন তো আমার রক্ষা নেই, আমি কই যাবো? আমি রাত্রে কারখানায় যেয়ে ঢুকছি, 1 সপ্তাহের ভিতরে আমি কাহানাতে বেরিয়ে। কিন্তু আমার মা আমার দেখতে হয়নি। কে লেখা যে রাগ, মনে একটা রাগ, আমার বোনের মনের একটা রাগ। আমার বোনের একটা ইচ্ছা ছিল যে আমার ওয়াইফ যে হবে তাকে মাথায় একটা টিকলি, একজোড়া কানের দুল দিয়ে তারপরে নিয়ে আসবে। তখন মারে কোন রকম বড় ভাইকে দিয়ে বুঝায় টুঝায় মানাইছি। পরে ওয়াইফকে নিয়ে গেলাম ঢাকায়। বিয়ে করার পর যে কখন যে চেঞ্জ হয়ে গেলাম কিছুই বলতে পারি না। নেশা টেশা, ছিনতাই, রাহাজানি সব বাদ দিয়ে দিলাম। মানুষ মারা, আমি এরকমও দিন গেছে আমি মানুষ না মেরে আমি বাসায় যেতাম না। আর আমি এখন মানুষ মারবো তো দূরের কথা, কেউ যদি আমাকে শালা বলে আমি তখন বলি দুলাভাই। কেন এরকম হয়ে গেছে আমি জানি না। বউরে নিয়ে আসার পরে মা তো খুব রাগ, বউ তো পায়ে ধরে কাঁদতেছে আমার। আমি মানুষ আইতেছে আমাকে দেখতে, আমার খালারা, যে এত একটু কেসটা ছাড়াই বিয়ে করছি, যে দেখেহি অন্য কাজে ঢুকছি, যেরকম যেটাতে একটু বেতন বেশি, ওই জুতার বকলেস টকলেস আর কি, তখন ওটি বানাই, ওই ইমিটেশন জুয়েলারি ছেড়ে দিছি, এটাতে বেতন পাওয়া যায় তার চেয়ে 1,000 টাকা বেশি। বেশ সংসার ভালোই চলতেছিল। তো আমার একটা প্রথম বেবি আসে। তো যখন আমার বেবিটা হয়েছে তখন সিজারে হয়েছে, তো আমার শ্বশুর বাড়ি থেকে 24,000 টাকা দিছে। আচ্ছা, আমি 5,000 টাকা দিছি, মোট 29,000 টাকা আমার ওই প্রথম বেবির পিছনে গেছে। হয়েছে, কিন্তু হওয়ার পরে আমার বেবিটা সারাক্ষণই খালি কাঁদে। এই 7টা মাস আমার বেবিটা আমাকে শুইতে দেয়নি, সারাক্ষণই কাঁদে। সকালে বিকালে রাতে এত ফকির টকি দেখেছে, কেউ কিছু বলতেই পারে না। এরকম অসুস্থ হয়েছে, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। যে এখান থেকে জব করি এখানে টাকা দেওয়ার কোন সিস্টেম নেই। কি যেন করতেন আপনি? আমি তখন বকলেসের কারখানায় চাকরি করতাম। আচ্ছা, এটা কাজ কি ছিল?
এর কাজ ছিল ওই মেয়েদের ভ্যান্টি ব্যাগ আছে না, এগুলোর ভিতরে একটা বকলেস থাকে স্টিলের, এইটার কাজটা করতাম। আচ্ছা, কয় টাকা পেতেন এটা করে? এটা করে আমি মাসে 6,000 টাকা পেতাম। 6,000 টাকা পেতেন, ওকে। মাস শেষের আগে আমাকে কোনো টাকা দিবে না তারা, আমার কাছে কোনো টাকা নেই। আমি অনেক চিন্তা ভাবনায় পড়ে যাই। তাই আমি আমার বাচ্চারা অসুস্থ দেখে আমাদের এখানে একটা ফার্মেসি আছে, আমি সেখানে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পরে বলতেছে ও তো ক্ষুধায় কান্না করে। আমি ক্ষুধায় কান্না করে তো ঠিক আছে কি করা যাবে বলেন তো? বলতেছে যে তোমাকে একটা স্লিপ দিতেছি, তুমি এই স্লিপ অনুযায়ী একটা দুধ কিনো, দুধটা কিনে তুমি এখন থেকে খাওয়ানো শুরু করো তোমার বেবিকে। ওকে। তা আমার বেবিটার তো ওর মার বুকে দুধ পেতো না, খেতেও না। এখন আমি টাকা পাবো কোথায়? তো আমাকে রাত্রে দেয় স্লিপটা। আমি কোন রকম চিন্তা ভাবনা করতে করতে আমার ব্রেনটা এরকম জানি নষ্ট হয়ে যেতেছে। কোথায় পাবো টাকা, কই গেলে পাবো টাকা? তখন চিন্তা করছি যে আমি আমার ছেলে মেয়েদের খারাপ কোনো টাকা দিয়ে আমি তাদেরকে খাওয়াবো না। আচ্ছা, তো আমার টাকাটা হালাল হইতে হবে যেরকমই থাক। পরে আমি আগে যে জায়গায় জব করতাম, মালিকের একটা ভাই ছিল, তাকে আমি বললাম ভাই আমাকে একটা রিক্সা নিয়ে দেওয়া যায়? কয় তুই রিক্সা চালাবি কেন? আমি ভাই আমার কিছু করার নেই, আমার বেবিটার জন্য আমার রিক্সা চালাইতে দিব। পরে সে আমাকে একটা রিক্সা জোগাড় করে দেয়। তো সেই দিন আমি সকাল 10টা বাজে আমাকে গাড়িটা দেয়। মালিক আমাকে বলে দেয় যে যাই কিছু করো কিন্তু রিক্সাটা হাত থেকে ছাড়বা না, তাহলে কিন্তু চুরি নিয়ে যাবো, তাহলে কিন্তু পুরো জরিমানা দিতে হইব। আমি আচ্ছা ঠিক আছে। আমি রাত্রের 12:30 বাজে বাসে আসি, ওই দুধটা কিনি। বেবি কেয়ার দুধটার দাম হয়েছে 650 টাকা। তা আমি আমার জমাটা ছিল 100 টাকা। তাকে আমি অনেক রিকোয়েস্ট করে 50 টাকা জমা দিই আর 650 টাকা দিয়ে দুধটা কিনে নিয়ে যাই আমার বেবির জন্য। কিন্তু দেখা যাইতেছে যে এই দুধটা 5 দিন পর পরই লাগতেছে। 5 দিন পর 650 টাকা করে আমি কই পাম? তো দেখা যাইতেছে যে সপ্তাহে আমার 4 দিন 5 দিন করে গাড়ি চালাইতে হইতেছে, বাধ্যতামূলক, কিচ্ছু করার নেই, চালাইতে হইতেছে। হয়তো দেখা যায় মাসে যখন বেতনটা পাই তখন মাসের টাকাতে একটা দুধ কিনতে পারি। এরকম করে আমার বাচ্চাটা নিয়ে আমি 7 মাস অনেক কষ্ট করছি, আমি নিজেও কষ্ট করছি। দিনে গাড়ি চালাইতাম, দেখা যায় দিনে তো আমার ওয়াইফ আমার মা বিরক্ত হয়ে যেত আমার বেবিটাকে রাখতে। আমি রাত্রে না ঘুমাই আমার বেবিটাকে ওকে আমি রাখতাম। আর ওকে যদি ঝুলাতাম তাহলে ওই ঘুমাইতো, আর ঝুলান বন্ধ করলে উঠে যেত। দোলনার কথা বলছেন? দোলনা তো ছিল না, আমার পায়ে আমি ঝুলাইতাম ওকে সারা রাত। দেখা যাইতেছে যে ফজরের সময় ওদেরকে ঘুমাইতে দিতাম, রাতের 12টার পর থেকে ওরা ফজর পর্যন্ত ঘুমাবে দুজন। তারপরে ফজরের পর থেকে আমি 2 ঘন্টা ঘুমো, 3 ঘন্টা ঘুমাবো, তারপরে আমি আবার কাজে চলে যাম। আর এই সময় থেকে ওরা সারাদিন রাখবে, ওদের দুজনে ভাগ করে। তখন মা কাজ করে না, যে কাজটা মা করতো, যত টাকা এমন পাইতো সেই টাকাটা আমার বড় ভাই আমার মাকে দেয়। তার জন্য আমার মা চাকরি ছেড়ে দেয়। পরে মা আর ওয়াইফ আমার ছেলেটাকে রাখে। কিন্তু এক পর্যায়ে দেখি আমার ছেলেটা আরো অসুস্থ হয়ে যেতেছে, এত ফুকির দেখাইতেছে, তো কিছু করতেছি। এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে, প্রচন্ড পরিমাণ সুন্দর হয়েছে, গায়ের রং অনেক ফর্সা, আর ধরলেই মনে হয় যে হাত লাল হয়ে যায়, ধরে রাখলে হাত লাল হয়ে যায়, এত ফর্সা। পরে আমার ওয়াইফকে বলি যে তুমি কিছু একটা করতে পারবা? কয় আচ্ছা দেখি, আমি আমার গ্রামে নিয়ে যাই দেখি। গ্রামের ফকিরা ভালো, মানে ভালো হয়, কাজের হয়। ঢাকার ফকিরা শুধু টাকা খায়। আর অনেক টাকাই আমি খরচ করছি আমার এই ছেলের জন্য। আর যত টাকা খরচ করছি আমি সব টাকা আমি হালাল টাকা খরচ করছি, হারাম আমি আমার ছেলের জন্য 1 টাকা খরচ করিনি। তারপরে নিয়ে যায় দেশে, গ্রামে নিয়ে যাওয়ার পরে 3 দিন হয়েছে নিয়ে গেছে। যেমন শুক্রবার দিন সকালে আমি পাঠাই দিছি, গাড়িতে উঠাই দিছি। সোমবার দিনকে খবর আসলো কি আমার ছেলে মারা গেছে। আমার শুনে এত কষ্ট লাগছে কি ভাই, আমি কি বলবো, আমি ওইখানে ঠাস করে পড়ে গেছি। আমার এত কষ্ট লাগছে, আমি এত কষ্ট করে আমার ছেলেটারে আমি মানুষ করছি, কিন্তু আমি আমার ছেলেটারে বাঁচাতে পারিনি। আমি রাত্রে না ঘুমায় আমার ছেলেটারে দোলনা দিয়ে দুলছি। এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে, এত সুন্দর হয়েছে আমার ছেলে, কিন্তু আমার ছেলেটারে আমি বাঁচাতে পারিনি। আমি কাঁদতে কাঁদতে শেষ। আমি দৌড়ে গেছি গ্রামের বাড়িতে, আমার কাছে টাকা নেই, আমি আরেকজনের থেকে 500 টাকা কর্জ করে নিয়ে আমি ওখানে গেছি। যা রাস্তাঘাটে গাড়িও চলে না, কোনো বিপদের সংবাদ আসলে গাড়ি স্লো হয়ে যায়, গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে যায়, কি হয় না হয়। অনেক কষ্ট করে আমি গেছি, ওইখানে যাই দেখি আমার বেবিটা শুয়ে গেছে মাটিতে। আমার তখন মাথা পুরো নষ্ট হয়েছে, আমি কি করুম, আমার প্রথম বেবি এটা, আমার অনেক শখের একটা বেবি। যে মানুষ বলতো যে তোর মেয়ে হবে, আমি বেশাংশ করাইতে ভাত খাইতাম, তার লেগে মানুষ কইতাম তোর মেয়ে হইব, কিন্তু মানুষের কথা ছিল ভুয়া, মিথ্যা কথা। আমার প্রথম ছেলে হয়েছে। পরে আমি গেছি এই ছেলেটার কাছে, এখন আমি কই আমার ছেলের আমি ঢাকায় মাটি দিব, কবরস্থানে মাটি দিব, আজিমপুর কবরস্থানে। কয় না, এতটুকু ছোট শিশু নিতে নিতে কষ্ট হইব, তুমি গ্রামে মাটি দাও। তো কি করবো, এখন গ্রামে মাটি দিতে। কয় মাসে মারা গেল? 7 মাস। 7 মাস পরে যে এখন কি করুম,
জানাজা টানাজা দিছে। এখন আমি আমার পোলারে কবর হুয়াইতে চাই, কিন্তু আমার তো হুয়াইতে মন চায় না। আমার মন চায় আমি আর একটু দুলাই আমার ছেলেটারে। অনেক কষ্ট হয়েছে আমার, কবর দিলাম দিয়ে হনে আমার তো আর ওদিক ভাল লাগে না। আমি সারাক্ষণ আজিমপুরে বয়ে থাকি, আমার ভাল লাগে না। আমার অনেক কষ্টের একটা পোলা, আমি আর পাবো না আমার এরকম পোলা, আর কখনো হইব না। পরে আমি ওখানে আজিমপুরে বয়ে থাকি আর কান্দি। তখন আপনি রিক্সা চালাচ্ছেন? হ্যাঁ, তখন রিক্সা চালাই। তখন তো রিক্সা চালাই যে আমার বাচ্চার লেগা। ওই ফকিরের যদি কয় 500, আমি 500 দিই। রাত্রে সকালে কাঁদে যায়, রাইতে ফকিরের টাকা দিয়েহি, এরকম হয়েছে। মানে প্রতিদিনই টাকা লাগে, এই ওষুধ সেই ওষুধ, এই ফকির মানে আসেই, প্রতিদিন আমার টাকা লাগে। পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তুটা হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। আমরা যারা বাবা হইনি, ইনফ্যাক্ট যাদের যে বাবার এই ধরনের অভিজ্ঞতা আছে, তারাই কেবলমাত্র বুঝতে পারবেন যে ও যেটা বলছে সেটা কতটা কষ্টের হতে পারে। সবকিছু ভুলিয়ে ভালিয়েও খারাপ মানুষ হয়ে গিয়েছে পরিস্থিতির কারণে, সবকিছু ফেলে ঠেলে দিয়ে যখন সন্তানের মুখ দেখেছে, হয়তো বাবা কি জিনিসটা বুঝেইনি, তার আগেই দুনিয়াতে সন্তান চলে এসছে এবং তাকে বাঁচানোর জন্য সে রিক্সা চালক হয়েছে, সারা রাত তাকে দুলিয়ে দুলিয়ে ঘুমিয়েছে। সেই সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে 7 মাস বয়সে, সেটা কেবলমাত্র ওই যে একটা কথা আছে না যে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, বুঝিবে সে কিসে কভু আসিবি সে দংশিনী যারে। মানে সেই আসলে কষ্টটা বুঝতে পারে যে যার আসলে কষ্টটা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে হয়তো একটু হলেও অন্যরকম ভাবে অনুভব করতে পারছি, কিন্তু যেসব বাবা এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন, সেই অনুভূতি আসলে যে কতটা ভয়াবহ। আমরা দোয়া করি অনুষ্ঠান থেকে যে পৃথিবীর কোনো বাবাই যেন এই ধরনের ঘটনার মুখোমুখি না হন। ওকে, তারপর এবার মাটি মুটি দিয়ে আইলাম ঢাকায়। মন তো খারাপ, কিচ্ছু করতে পারি না, কাজও করতে পারি না, ভালো লাগে না। ওদিকে যে বয়ে থাকি, ওদিকে বয়ে থাকি, বাপের কবরে যে বয়ে থাকি। আমার বাবার কবর আছে না আজিমপুর, এখানে যে বয়ে থাকি, বাবার লাগে কথা কই একা একা। কি করুম, কিচ্ছু তো ভাল লাগে না। পোলার চিন্তা তারও হয়ে গেতেছি, খাইতে পারি না, লইতে পারি না, বইতে পারি না চিন্তায়। যার লেগে যা এত কষ্ট করছি, রিস্কা ধরছি, হেরে যখন বাঁচাইতে পারলাম না, আল্লাহ পাকে এরকম করছে আমার লগে। তারপরে যেমনি কষ্ট মষ্ট করে নিজের জীবন তো আর থামায় এখন যাব না, জীবন তো চালাইতে হইব। গাছ যখন আছে ফল আবার আল্লাহ দিবই। মানুষ সান্ত্বনা টান্তনা দিল। তারপরে আবার চাকরিতে জয়েন করলাম। জয়েন করার পর তখন আমার ওয়াইফের সাথে আমার মার সাথে একটু ঝগড়া চলতেছিল, প্রতিনিয়ত ঝগড়া। সপ্তাহে 2 একদিন ঝগড়া লাগি, এরকম ঝগড়া হয়। তে আমি বলি যে এত ঝগড়া হয় কি এর ঘরে? তে মার কাছে গেলে ওর বদনাম শুনি, ওর কাছে গেলে মার বদনাম শুনি, ভাতিজির কাছে গেলে বোর বদনাম শুনি, ভাতিজির কথা মার কাছে গেলে ভাতিজির বদনাম শুনি। কার বিচার কেমনে করবো? কোনো তো মাথা তো ঠিক থাকে না। এই ঝগড়া শুনলে আরো বাইরে পড়ি, একলাটা ছাদে বয়ে থাকি, চিন্তা ভাবনায় বাঁচি না। তো এক পর্যায়ে এরকম হইতে হইতে দেখা যায় ঝগড়াটা নিয়মিত বাড়তেছে, কমে না, বাড়তেছে। তারপরে এক পর্যায়ে আমার ওয়াইফের সাথে একটু কথা কাটাকাটি হয় একটা হরলিক্সের বিষয় নিয়ে। যেরকম আমার ভাতিজি একটা হরলিক্স কিনে আনে, আমার বড় ভাইয়ের মেয়ে, ও কাজ করে ওর টাকা দিয়ে চলে, আনার পর হরলিক্সটা কেনার পরে ও আগে খাইছে, খাওয়ার পর চলে গেছে। ও হেন থেকে আমার মা আবার খাইছে 1 গ্লাস বানায়। খাওয়ার পরে আমার ওয়াইফ তো ওইগুলো ধরে নাই, কারণ আমি স্বয়ং ওইখানে বসে বসে আমার ঘরে টিভি দেখতেছি। তখন আমার ঘরে সব ছিল, সুকেশ টুকেশ, টিভি, ফ্রিজ সবই ছিল, আমার কোনোটার অভাব ছিল না। পরে এক পর্যায়ে আমার বোর নাম দেয়, আমার ভাতিজি বলতেছে যে আমার হরলিক্স খাইছে কি? আমি বললাম, ও বলছে যে মা খাইছে। মা খাইছেন আপনি খাইছেন, এই কথাটা ওই বলছে। তো এই কথা বলার পরে আমার ওয়াইফ অনেক কষ্ট পায়। তে মায়ের জিজ্ঞেসে, মায়ে কয়, মায়ে তুমি খাইছো? আমার ভাতিজি জিজ্ঞেসে, দাদি তুমি খাইছো? কহ আমি খাইছি। তাহলে এত ডুবকে লেখা আর কই, তাহলে আর কেউ খাইছে? এই আমার বউ উঠে গেছে, তুমি কি দেখছো আমি খাইছি? এক কথা 2 কথা প্রচন্ড পরিমাণ কথা কাটাকাটি হয়। আমি আমার ভাতিজির গায়ে হাত দিই, 2-3টা চটকনা দিই। দেওয়ার পরে আমি আমার মা তো আরো বিলা খাইয়ে যায়, চেষ্টা যায় যে নাতিরে মারলামকে। তারপরে কইলাম যে তুমি থাকো তোমার নাতি নিয়া,
আমি তোমার রুম থেকেই যাবো। ভাতিজি মানে হচ্ছে আপনার বড় ভাইয়ের মেয়ে? মেয়ে, হ্যাঁ। ওকে। তো মা বলতেছে তুই তাহলে আমার বাসা থাকস কে, জাগা সহ্য করতে পারস না, আমার ঘরে থাকতে হলে এরকমই থাকতে হবে, সহ্য করতে হবে। আমার বউ কয় আমি এই বাসায় থাকুন না। তো আমি কইতেছি তুমি থাকবা না, আমার তো থাকার কোনো ইন্টারেস্টই নেই। পরে দুজনে মিলা ওই রাতেই বাইরে হয়ে যাই বাসার থেকে। প্রিয় শ্রোতা, আমরা যেখানটাতে ছিলাম আপনি ঘর ছেড়ে দিলেন, তখন কি মাথায় ছিল যে আপনি কোথায় যাচ্ছেন বা কি করছেন যখন ঘর ছেড়ে দিলেন? জি না, শুধু রাগের বসে আপনি এটা করে ফেলেছেন? জি। তারপর তো রাত হয়ে গেছে, কি করব, আমরা সন্ধ্যার দিকে আমাদের ঝগড়াটা হয়, তো রাত্রে 7টার দিকে আমরা বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর হ্যাঁ ওকে রাখবো কোথায়, আমি না হলে যেভাবে হোক রাত কাটাতে পারবো, কিন্তু ওকে রাখবো কোথায়? তো আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম ইলিয়াস, ওদের বাসায় ওকে আমি এক রাত রাখি। তো সকালবেলায় আমি আগে যে জবটা করতাম সেই মালিকের কাছে যাই। আচ্ছা। সে মালিকের কাছে যাই, বলি ভাই আমার 500 টাকা দরকার, ইমার্জেন্সি, আপনি দিতে পারবেন? কয় কখন লাগবো? আমি বললাম এখনই লাগবো। তো বললো হ্যাঁ দিতে পারবো। তো আমি তার থেকে টাকাটা নিলাম। আর আমরা যখন গেছি সে মাসটা ছিল, আমরা 29 তারিখে আমরা বের হয়েছি বাসার থেকে, 30 তারিখে আরেকজনের বাসায় ছিলাম। আমরা একদিন আগেই আর কি একটা রুম খোঁজার জন্য বের হয়েছি। তো এই রুমটা খোঁজার জন্য বের হয়েছে বাসার থেকে 2 মাসের পরে আমরা একটা রুম পেয়ে গেছি। রুমটা পাইছি কোন এলাকায়? এটা শহীদনগর 2 নম্বর গলিতে। সেই 2 নম্বর গলিতে আমরা একটা রুম পাই। রুমটা ভাড়া ছিল 1000 টাকা। তো আমাদের তো কিছুই ছিল না। আর আমার 500 টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, আমার কাছে চালান ছিল মাত্র 2 টাকা। এখন আমার ওয়াইফরে আমি কি খাবো, ওয়াইফরে কি খাওয়াবো, আর ঘুমাবো কোথায়, থাকবো কোথায়? পরে চিন্তা হয়েছে কেন আসলাম, এখন কিভাবে সংসার করব। পরে 2 টাকাতে একটা বিস্কুট কিনি, ও অর্ধেক খায় আমি অর্ধেক খাই। পানির বোতল আবার আরেক ঘরের থেকে চেয়ে আনতে হয়েছে, যে আমাকে একটা পানির বোতল দেন, আমরা তো নতুন আসছি, আমরা নতুন বিবাহ করছি, তো একটু মিথ্যা কথা বলতে হয়েছে আর কি। তারপরে এক ঘরের থেকে আমাদের একটা পানির বোতল দেওয়া হয়েছে আর একটা গ্লাস দেওয়া হয়েছে। সেই রাতটা আমাদের অনেক কষ্টতেই গেছে। ইঁদুর শরীরের উপর দিয়ে হাঁটাহাঁটি করে, সার্কেস খেলে। তো আমরা একটা ফ্লোরেরটা ছিল কাঠের পরে ওইখানে আমরা একটা উন্না বিছায়া ওর জামা কাপড় আমার জামা কাপড় গুলো বালিশ বানায় তারপর আমরা শুইছি। পরের দিনকার সকালে আমি আবার রিক্সা নিয়ে বের হই। বের হওয়ার পর সকালে যাই, ও তো না খাই রয়েছে, আমি তো যেভাবে হোক খাইছি, গাড়ি চালায় খাইছি, ও তো না খাই রয়েছে। তো আমার টার্গেট ছিল আমি একটু তাড়াতাড়ি আসুন, কিন্তু আবার আরেক চিন্তা করলাম যে না খাই যখন রয়েছে আর একটু থাক, একবারে ঘরে জিনিসপত্র কিনে তারপরে ঢুকতে হইব। তারপরে আমি কাজে থেকে আসলাম, আসার পর একটা বালতি, মগ, গ্লাস এগুলো নিয়ে আসলাম, কিন্তু ভাত খাওয়ার জিনিসের টাকা তো আমার কাছে নাই। এত জিনিস আমি কোথায় পাবো? একটা বালতি আনতে গেলে দেখা যায় 150 টাকা লাগে, তা একটা মগ আনতে গেলে 50 টাকা লাগে। তো 500 টাকা আমি ওদিন ইনকাম করি। ইনকাম করার পরে দেখা যায় 500 টাকা ইনকাম করছি, বাসায় টুকটাক জিনিস আনতে আনতে দেখা গেছে টাকা শেষ। 450 টাকা শেষ হয়েছে, আমার কাছে 50 টাকা মাত্র ছিল। তো 50 টাকা দিয়ে কি করবো? ভাত তো খাইতে পারবো না রান্না করে। পরে ওকে নিয়ে আমি 1 কাপ বিরিয়ানি আনি, 40 টাকা দিয়ে একটা বিরিয়ানি এনে ও অর্ধেক খাই আমি অর্ধেক খাই। সেদিনে আমি এভাবেই কাটাই দিন। তারপরে আমি আবার কাজে যাই, আবার কাজে যাওয়ার পরে আস্তে আস্তে আমি এরকম করে আবার জিনিসপত্র গড়ি। গড়ার পর হঠাৎ স্ত্রী কখনো অভিযোগ করতো না এই যে আপনি খাবার দিতে পারছেন না ঠিক মতো, 1 কাপ বিরিয়ানি এনে অর্ধেক করে খাচ্ছেন, তার দিক থেকে কোনো অভিযোগ থাকতো না? না, সে তো বুঝতো, তার জন্যই তো আমি বের হয়েছি। ওকে, সে সেটা বুঝতো? জি। এবং বুঝে সে আপনাকে যথেষ্ট সহযোগিতা করতো? কখনো অন্যায় আবদার করা ওই সময়টা? অন্যায় বলতে যেটা বোঝায় যে তার তো ন্যায্য আবদার ছিল যে স্বামী তাকে খেটে নিয়ে এসে খাবার জোগাড় করে দিবে, তার অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা দিবে, এগুলো তো আপনি ঠিক মতো দিতে পারতেন না প্রাথমিক পর্যায়ে, তো কখনো কোনো কমপ্লেইন করতো না সেটা নিয়ে? জি না। ওকে, কষ্ট করতে পারতো। ওকে, তারপর আমার এরকম চলতেছে, আমিও সংসার ঠিক মতনই করতেছি। তো হঠাৎ আমি আর কি একজনের মাধ্যমে একটু জুয়া টুয়া খেলার নেশায় আবার পড়ে যাই ওই সময়টাতে। হ্যাঁ, একটু গুছানে উঠার পরেই যে দেখা যাইতেছে আমি রেগুলার জুয়া খেলতেছি। ওর থেকে 500, ওর থেকে 100, ওর থেকে 200, ওর থেকে 300, ওর থেকে 1000 এরকম করে নিয়ে আমি অনেক টাকা ঋণ হয়ে যাই ওই জায়গায়। কিন্তু আমার ঘরে খাবারটা আমি যেভাবে হোক আমি দিয়ে যাই। আচ্ছা, বউ তো না খেয়ে থাকতে পারবো না, ওকে ঠিক রেখে আমি জুয়া খেলতে যাই, কিন্তু আমার ওয়াইফ জানে না। ওকে বলতাম যে আমি আসতেছি বলে আমি আর সারা রাত আসতাম না, ও তো আমার অপেক্ষা। বাসায় গেলে আমার শুনতে পারতাম, বলছে এই তুমি কোথায় যাও, তোমার বউ সারা রাত কান্না করে। আমি তো গিয়েছিলাম এখানে, কিন্তু ওই বুঝে যেত আমি কোথাও না কোথাও গেছি। আচ্ছা, ওই বুঝে জিজ্ঞেস করতো না? হ্যাঁ, জিজ্ঞেস করতো। ওকে বলতাম যে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইছি, নাহলে বলতাম এরকম একটা অনুষ্ঠানে গেছি। মানে বাচ্চাটা মারা যাওয়ার পরে মোটামুটি নিজেকে একটু অন্যদিকে ডাইভার্ট করার জন্য আপনি এই কাজগুলো করতেন, যাতে বাচ্চার কথা মনে না পড়ে, যাতে কিছুটা হলো আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, এটা তো আছেই। আমার বাচ্চার কথা তো আমার রেগুলারই মনে পড়তো। যখন আমি জুয়াটা খেলতাম তখন আমার কারো কথা মনে থাকতো না, মনে পড়তো না। রাইট, ওকে। তখন আমি কারো কথা মনে করতাম না। প্রতিদিন আপনি
হারতাম জিততাম বেশি, হারতাম কম। Okay. তার জন্য আমার একটু প্রবলেমটা কম হয়েছে। তো এইভাবে করে আমি 1 বছরের মতন করি। তারপর আমার একটা বেবি হয়, এই সেকেন্ড বেবি হয়, আমার একটা মেয়ে হয়। মেয়েটা পেটে আসে কখন সেটা বলতে পারি না, কিন্তু 5 মাস পরে যে আমি টেরটা পাই যে আমার একটা বেবি হইতেছে। তো আমার এই বেবিটা হওয়ার সময় আমার সেকেন্ড বেবিটার যখন 10 দিন ওর জন্ম, 10 দিনে যেদিনকে ও হয় সেদিন আমি রাত্রে জুয়া খেলছি, ফুললি জুয়া খেলছি সারা রাত। জুয়া খেলার পরে তো সে যেদিন হইবে সেদিনকে আমি জিতছি। সেদিনকে জিতার পর আমার হাতে অনেক টাকা। তো আমার বেবিটারে নিয়ে আমি বাসায় আসি, আমার মা থাকে আমার বেবিটার কাছে। তো আমি প্রতিনিয়তই তো জুয়া খেলতেছি। তো 8 দিনের দিন আমার এক ফ্রেন্ড আছে, ওকে একটা মাল কিনতে দিচ্ছে ওর মালিকে, যে তুমি কালকে এত টাকার মাল কিনে আনবা। আচ্ছা, 20,000 টাকার মতন দিচ্ছে। তো ওই ছেলেটা ওর ওয়াইফের সাথে ঝগড়া করে আসছে, পুরো ভরপুর ঝগড়া করছে। ঝগড়া করার পর ও আসছে, আসে আমাকে বলতেছে যে আমি এখানে যাবি? আমি কই যাবো? আমি একদিনের জন্য, জাস্ট একদিন। আমি চিন্তা করলাম তো অনেক জুয়া খেলে তো অনেক সময় একদিন কাটাই দিই। কই যাবি? চল। কয় চিটাগাং যাম। চিটাগাং যাবি কি লেগা? দরকার আছে, যাবি কিনা? আমি টাকা পাম? কয় আমার লগে আছে 20,000 টাকা। আমি আচ্ছা ঠিক আছে চল, কিন্তু কালকে কোন আয় পড়ুন? পরশুদিন। পরশুদিন আয় পড়ুন। কিন্তু আমি জানি না যে ওর বাসার থেকে কি ওই ঝগড়া করে আসছে, কেন বা চলে যাবে, এগুলো আমি পরে টের পাইছি। যখন বাসে উঠছি তখন আমরা সব খুলে পড়ছি। তা আমি ওর সাথে চিটাগাং চলে যাই। চিটাগাং গিয়ে ওই একটা জব খুঁজতেছে, মানে ওর ইচ্ছা ছিল এখানেই থাকবে। মানে আপনি বাসায় কিছু জানাননি যে আপনি চিটাগং এ যাচ্ছেন? না, আমার স্ত্রীকেও কিছু জানাননি? স্ত্রী এবং বাচ্চাকে এভাবে একা ফেলে রেখে আপনি চলে গেলেন চিটাগং? ওকে। ও তো আমাকে বলছে 2 দিন থাকবে। তা আমি চিন্তা করছি 2 দিনে আমার কোনো প্রবলেম হবে না, আমার মা আছে এখানে। মা ছিল আপনার স্ত্রীর কাছে? আচ্ছা, তারপর আমার ওয়াইফে ওকে আবার আমি হয়তো কি রাগটাক করলে ওকে বলতাম যে আমি তোমার ছেড়ে একদিন অনেক দূরে জন্মগা, এই ধরনের কথা বলতেন, সেন্টিমেন্টাল কথা? হ্যাঁ, ওরে বলতাম। ওই বলার পরে ওই ভাইবা লিসে যে আমি ওরে ফালে থেকে গেছি গা। চিটাগং এ গেলেন, তারপর চিটাগং এ কি দেখলেন? চিটাগং এ যাওয়ার পর একটা হোটেলে উঠলাম আমরা দুজনে। হোটেলে ওঠার পরে তো কাজ তো খুঁজে পাই না, কোথাও কোনো কাজ নাই, কি করুন? প্রায় ওখানে 20,000 টাকা দিয়ে আমরা ওখানে 2 রাত থাকি, 3 রাত। 20,000 টাকা? জি। 20,000 টাকা কে দিল? ও যে বললাম না, ওর মালিকে ওকে মাল আনতে দিছিল টাকা। মানে এটা আপনি জানতেন যে এই টাকাটা এভাবে ব্যয় হচ্ছে? ও যে টাকা আনছে ওর মালিকে যে দিছে সেটা আমি জানি, কিন্তু টাকাটা যে এখানে খরচ করবো সেটা আমি জানতেন না। ওকে। পরে আনছে। আপনার টার্গেট কি ছিল চিটাগং গিয়ে? আপনি কি করবেন? আমি শুধু ঘুরবো 2 দিন, এই মানে একটু মজা করবো, একটু আরাম করবো। ওকে। যা বুকার তুই বুক, আমার তো কিছু হইব না। আমি আপনাকে সাথে নিয়ে যেতেছে এতটুকু, কিন্তু আমি ওরা বলি নাই যে তুই আমার লগে চল, কি আসে বিষয়, এরকম ওরকে আমি কিছুই বলি না। আচ্ছা আচ্ছা। এখন তো ঢাকায় আবার ব্যাক করতে হবে, টাকাও শেষ হয়ে যেতেছে। ঢাকায় ব্যাক করলাম, কোথাও কোনো জব পাই না, ও কোনো জব পায় না। আমার তো টার্গেট আমি ঢাকায় আমু, কিন্তু ঢাকায় যা আমু, বাসায় যা আমু, আসার একদিন আগে আমার ওয়াইফকে ফোন করছি, ও বলে যে আমি গ্রামে চলে যেতেছি। কেন? আমি মাল সব ঘরের জিনিসপত্র বিক্রি করে দিছি। আমি কেন বিক্রি করছো? কয় আমি কি জানতাম নি তুমি আইবা, আমি তো বলছি তুমি আমার ফালাতে হয়ে গেছো। 2 দিনের মধ্যেই? হ্যাঁ, 3 দিনের ভিতরে। 6 দিন ছিল। মানে প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আরেকটা কণ্ঠ, সেটা হচ্ছে তার স্ত্রী। যে স্ত্রী এতক্ষণ পর্যন্ত তিনি পাশে বসে শুনছিলেন, তিনিও যোগ দিলেন এই মুহূর্তে আমাদের জীবনের গল্পে, তুহিনের জীবনের গল্পে। তো তাকে আমরা প্রয়োজন অনুসারে হয়তো পাবো। যাই হোক, যেটা তুহিনের কাছে 2 দিন, সেটা আসলে আলটিমেটলি 6 দিন ছিল। তো এই 6 দিনে আপনি ভেবে ফেলেছেন যে ও আর কখনো ফিরে আসবে না। কেন? কেন মানে ওর সাথে আমার সাথে আগে পড়ায় ঝগড়া হতো। আচ্ছা। তারপর তখন ও বলতো যে তোকে ফালাইতে আমি যাবো। জুয়া যে খেলতো, এটা কি আপনি জানতেন? যে আমি মানে বুঝতে পারতাম, কিন্তু ওরা বললেও আমাকে মারধর করতো বা ঝগড়াঝাটি বাজায় দিত। তখন আমার বেবিটা ছিল ছোট, এই কারণে আমি ওর সাথে বেশি করতাম না। আচ্ছা, ওকে, ফাইন। প্রয়োজন অনুসারে আপনার কাছে আমরা আবারও যাবো। তারপর তুহিন? তারপর আমি আসলাম, আসা শুনি যে আমি যে এলাকায় আমি থাকি আর যার সাথে আমি গেছি সবাই আমার দোষ দিতেছে, আমি নাকি ওকে নিয়ে গেছি। এখন আসলে আমার বিচার হইব, এমন আমাকে বাইদা রাখবো, আমার থেকে যদি মানে 20,000 টাকা নিব। আমি টাকা দেবো কই থেকে? আমি তো আর ওটা নিয়ে যাইনি। তারপর একটা ভয় কাজ করছে যে এলাকার অনেক বড় বড় প্রভাবশালী লোক আছে, তাদের সামনে তো আমি কিছুই না, তাদের সামনে আমি কথাই করার চান্স পাবো। আমি আর এগুলা না ভাইবে আমি আর যাইনি। আচ্ছা। সেই সময়টাতে ওই আর কি 6 দিন ধরছে, আমি আর ওই জায়গায় যাইনি। সবকিছু মিলিয়ে 6 দিন ধরছে। ওর নাম ছিল বাদল, যাকে সাথে গেছি ওর নাম হচ্ছে বাদল। তো বাদলটা বললাম, বাদল এলাকাতে যাওয়া যাবো না, এখন কি করা যায়? রাত তো অনেক হয়েছে, চল এখানে যাই। কই যাবি? কয়েকটা হোটেলে যাম। গেলাম একটা হোটেলে। তো ওইখানে হোটেলে যাওয়ার পরে থাকলাম একটা মেয়ের সাথে আর কি। যাওয়ার টার্গেট ছিল যে
হোটেলে থাকবো, কিন্তু অনেক রাত হওয়ার কারণে আমার বাধ্যতামূলক ওই হোটেলে আমাদের যেতে হয়েছে। মেয়ের সাথে থাকলেন মানে হচ্ছে মানে একটা খারাপ হোটেলে বুঝতে পেরেছি। আপনার স্ত্রী কি আপনি যে জীবনের গল্পটা এখানে বলছেন সেটা বলার আগে এই ঘটনাটা জানতো? তাকে বলেছিলেন যে এই হোটেলে গিয়ে এটা কি হয়েছে? না, পরে বলছি। এটা তার মানে আমাদের এখানে জীবনের গল্প বলার আগে বলেছেন। তো এটা জানার পরে আপনি তাকে কি বলেছিলেন? কি বলবো, মানে সেই মেয়েটা আমার সাথে আবার ফোন করে কথা বলে, এক রাতের মধ্যেই আপনার স্ত্রীর সাথে সে কথা বলছে? সে আসার 2-3 মাস পরে মেয়েটা আমাকে ফোন দেয়, একদিন হঠাৎ করে ফোন দিয়ে আমার সাথে অনেক কথা বলে। আপনার স্ত্রীর নাম্বারটা কিভাবে পেল সে? আমি যখন ওই মেয়েটার সাথে ছিলাম, তার সাথে আমার একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক হয়, তার ডিটেল আমি জানি। এর আগে ধরনের অনৈতিক সম্পর্কে আপনি কখনো জড়িয়েছিলেন? জি না, এটাই ফার্স্ট টাইম ছিল। ওকে, এবং সেই বন্ধুর প্ররোচনায় পড়ে। ওকে, যাই হোক, তারপরে সে যোগাযোগ করেছে। হ্যাঁ, তারপর ওই মেয়েটার সাথে আমি থাকি, ওই মেয়েটার নাম্বারটা আমি নিয়ে আসি, আর ওই মেয়েটা আমার নাম্বারটা রেখে দেয়। রেখে দেওয়ার পর দেখা যেতেছে যে বাসায় যেতে পারতেছি না, ওয়াইফ তো চলে গেছে, দিদা মাথা টেনশন, কি করুম। পরে এক পর্যায়ে দেখা যেতেছে টাকা পয়সা সব শেষ, 20,000 টাকা যা ছিল ওর বাসায় চলে গেছে। যে ছেলের সাথে আমি আসছিলাম ও চলে গেছে ওর বাসায়, তা আমি কিন্তু যেতে পারতেছি না, কারণ পুরো দোষটাই হচ্ছে আমার উপরে। ও সেভে আছে কিন্তু আমি কোনো সেভে নাই। আমি কই যাবো চিন্তা ভাবনা করে পাইতেছি না, কই যাবো। পরে আমার মাজার বোনকে বিয়ে দিছি আমরা, সেই জায়গায় আবার চলে গেলাম, ও যেখানে ছিলাম আগে ওইখানে গেলাম। তো যে ফার্স্ট টাইম আমি ওই সনির সাথে দেখা করি, ওর সাথে দেখা করার পর ওই তো আমাকে দেখে হাউমাউ করে কাঁদা শুরু করছে। সেই সনি জীবনের প্রথম প্রেম, 8 বছর পরে গেছি আর কি। পরেও তো দেখে আমার হাউমাউ করে কাঁদা শুরু করছে। পরে জিজ্ঞেস করলাম তোমার স্বামী কোথায়? আমার তো ছাড়া ছুটি হয়ে গেছে। আমি কই কেন? 1 মাস পরে আমাদের ছাড়া ছুটি হয়েছে, আমি ওর সাথে সংসার করি নাই। পরে আমি বললাম ভালো কথা। আমার জিজ্ঞেস করলো তুমি বিয়ে করছো? আমি কই না, আমি বিয়ে করিনি, এই কথা বললাম। পরে আমি বলছি যে না আমি বিয়ে করছি, কিন্তু এই কথাটা ওকে কিছু ঘৃণা দেওয়ার জন্য আমি বলছি যে আমি বিয়ে করিনি, কারণ আমি ওর পরে বিয়ে করছি, ও আমার আগে বিয়ে করছে। মানে আলটিমেটলি আপনি চেয়েছিলেন যে ওকে একটু বুঝান যেটা আমি এখন পর্যন্ত ব্যাচেলর আছি তোমার জন্য। জি, তাই তো? আলটিমেটলি এটা মিথ্যা কথা ছিল। ওকে, পরে ওকে বলি না আমি বিয়ে করছি, পরে বলছি ফোনের মাধ্যমে। ওর নাম্বার আমি নিয়ে আসি সাথে করে। এখন আমার বোনের বাসায় থাকি, থাকার পরে ওই মেয়েটা আমাকে আবার ফোন দিছে, ওই যে যার সাথে ছিলাম হোটেলে, ড্যামরা বসে বসে কথা বলতেছি। তো ওর সাথে এক পর্যায়ে কথা বলতে বলতে একটা লাভ সিস্টেম হয়ে যায়। মানে আমি ভালোবাসি ঠিক আছে, কিন্তু এরকম ভালোবাসি না যে বিয়ে করতে হবে, মানে এক ধরনের দুর্বলতা তৈরি হয়। ওকে, এরকম ভালোবাসি না যে আমি ওকে বিয়ে করবো। ও আমাকে বলছিল আমি তোমাকে 10,000 টাকা দিব যদি তুমি আমাকে বিয়ে করো। তা আমি চিন্তা করছিলাম 10,000 টাকা দিবা, তুমি তো আমাকে কিছুই জানো না, চিনো না, তা আমি তোমাকে বিয়ে করবো, কিন্তু তোমার টাকা নিয়ে আমি চলে আসবো। এরকম প্ল্যান করেছিলেন আপনি? জি, আমি নিজে করছিলাম। তারপরে দেখা যায় 1 পর্যায়ে 2 পর্যায়ে আমার ওয়াইফের কাছে আমি যাই, ওকে আনতে যাই। ও তো আসবে না, কান্নাকাটি করতেছে, আসবে না আর আমার কাছে। তা আবার নতুন করে আসি, ওকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন সংসারের আবার তো কিছুই নেই, সব তো বিক্রি করে দিছে, আবার কষ্ট করতে হবে। আবার এই গাড়ি নিয়ে বের হলাম, আবার সংসার আস্তে আস্তে টুকটাক করলাম। আমার মেয়েটাও আস্তে আস্তে বড় হইতেছে, আমার চিন্তা ভাবনা বাড়তেছে, মাথায় টেনশন কাজ করতেছে। তো সবকিছু বাদ দিয়ে দিলাম। তো ওই মেয়ের সাথে আমার ফোনে আলটিমেটলি কথা হইতেছে, 1 দিন পর 2 দিন পর কথা হইতেছে, আমি কথা বলতেছি। কিন্তু আমি যদি ফোন করে কথা বলি 5 মিনিট, ও নিজে ফোন করে আমার সাথে কথা বলে 30 মিনিট। কারণ ও ফোন করলে আমার তো কথা বলতে কোনো প্রবলেম নাই। এক পর্যায়ে আমার ওয়াইফের নাম্বারটা দিয়ে একদিন আমি ওর ভুলে ওকে ফোন দিয়ে দিই। পরে আমার ওয়াইফের নাম্বারটা ওই জেনে যায়। তো আমার ওয়াইফের নাম্বারটা জেনে যাওয়ার পর আমার ওয়াইফকেও আমি বাসায় ছিলাম না, আমার ওয়াইফকেও সে ফোন করে। প্রায় মাসখানেকের মতো ওর বোন সে যে কথা বলে। তা আমি বলি যে কার সাথে কথা বলো? পরে আমি বললো যে এরকম এরকম, আমি তো চিনে গেছি যে তুমি কার লগে কথা কইতেছো। পরে আমি তো কিছু কই না, যে যাক বোনের সম্পর্কে যদি কথা কইতে পারে কোক, আমার তো কোনো প্রবলেম নেই। তো এক পর্যায়ে ওই মেয়ে আছে না, আমার ওয়াইফের নাম্বারটা আরেকটা ছেলের কাছে দিয়ে দেয় যে তুমি এই নাম্বারটা বিরক্ত করবা। আচ্ছা আচ্ছা, মানে একটা আমার সাথে আমার ওয়াইফের সাথে একটা ঝগড়ার বিবাদ করার জন্য একটা সিস্টেম করছে আর কি মেয়েটা করে। জানতো যে আলটিমেটলি আপনি বিবাহিত? জি, ওকে। সেও বিবাহিত, তারও একটা বেবি আছে, আমারও একটা বেবি আছে, সে জানতো। তো এই ছেলেটার কাছে নাম্বারটা দিয়ে দেয়। ছেলেটা প্রথমেই ওকে ফোন করে, আমার ওয়াইফের কাছে ফোন করে সব বলে দেয়, আপনার স্বামী তো এই জায়গায় আসছিল, এই মেয়ের সাথে বিয়ে করার কথা ছিল, এই ঘটনাই হয়েছে। তা আমি ওই দিন আর কিছু জানি না, আমি কাজে থেকে আসছি। আমার বউ বলতেছে যে তুমি মেয়ের মাথা ছুঁয়ে বলো তো এরকম এরকম তোমার কি কিছু হয়েছে কিনা। আমি তো প্রথম বলছি না তো, আমার তো এরকম কিছু হয় নাই। পরে আমি কসম টসম দেওয়ার পরে বলছি হ্যাঁ এরকম হয়েছে। তো কেন তোমাকে কি ফোন দিয়েছিল? ওই মেয়ে এই মেয়ে না? আমি কই হ্যাঁ। পরে ওই ছেলেটা এখনো ফোন করে,
বিরক্ত করার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কাউরে নাম্বারটা দিছো? কয় হ্যাঁ নাম্বারটা আমি দিছি। আমি কই দিলা কে নাম্বারটা? কয় দিছি তোমার ওয়াইফকে বিরক্ত করার জন্য। আমি কই তোমার তো আমি বিরক্ত করি না। কয় তুমি আমাকে বিয়ে না করলে আমি আরো নাম্বার ছড়াই দিব, তোমার ওয়াইফের নাম্বার ছড়াই দিব। আমি বললি আচ্ছা ঠিক আছে তুমি ছড়াই দিও, আমার কোনো প্রবলেম নেই। তো ছড়াই দিতে তো প্রায় এখন অনেক ফোন আসে। এরপর যে আমি তখন এই রিক্সা চালাই, সবকিছু বাদ দিয়ে দিলাম একবারই, এখন শুধু গাড়ি চালাই। একদিন একটা লোকের সাথে আমার তর্কাতর্কি হয়। কিরকম? আমি আমার বাসা থেকে রাগ করে বাসা থেকে আসছি। ওকে। তো একটা লোক বলতেছে কি যাবা? আমি বলি কোথায় যাবেন? আমি রাগ করে বলছি কই যাবেন? কয় শিক্ষাবাদে যাবেন। আমি কই যাবো? কয় ভাড়া কো? আমার এমনি করছে কয় ভাড়া কো? আমি কই ভাড়া 25 টাকা দিবেন। এই কথাটা বলার সাথে সাথে আমার এত জোরে একটা চড় মারে কানের ভিতরে যে মনে করেন আমি কান ধরে ওখানে বসে পড়ি। পরে আমার এই কানটা এখনো পর্যন্ত ব্যথা করে। তো ওখানে আমি হাউমাউ করে কানতেছি, কিন্তু কেউ আছে না আমার পক্ষ নিয়ে কোনো কথা কয় না, সবাই ওনার পক্ষ নিয়ে কথা কয়। কিরকম? একটা মুরব্বী আসলো, আসে বলতেছে কি হয়েছে? আমি কই আঙ্কেল উনি আমাকে মারছে। কেন মারছে? আঙ্কেল এখান থেকে শিক্ষা বাজার ভাড়া কত আছে? 20 টাকা আছে। তো তুমি চাইছো কত? 25 টাকা। কত তুমি বেশি চাইলা কেন? আমি যদি বেশি না চাই, আমি যদি বলি 20 টাকা, উনি তো আমাকে 15 টাকা বলবে। কয় না তোমরা বেশি চাও সবসময়। আমি ওইখানে বিচার পাইলাম না। সেই কানের ব্যথা আমার এখনো করে। সেই লোকটাকে আমি বলছি যে ভাই আপনি আমাকে মারলেন, আমি কিন্তু ইচ্ছে করলে আপনাকে আমি মারতে পারতাম, আপনি আমাকে 10টা মারবেন, আমি আপনাকে একটা মারলে আপনার ইজ্জত থাকবে না। তো এই কথা বলার পরে অনেকক্ষণ রাগারাগি করলাম, কান্নাকাটি করলাম। আরেকজন রিস্কালা বসে বলে, ওই রিস্কালাও বসে বসে সিন দেখছে আর কি আমার। পরে ওই আইজি গে তোর মারলোকে। আমি কই তুই কোনো কথা কইস না, তুই চুপচাপ থাক। আমি ওর এমনি কইলাম। রাগ করস না, মারছে কে ক? আমি কই তোরা যদি ভালো হইতি না তাহলে এই লোকটা আছে না আজকে মাইরা হেন থেকে যেতে পারতো না। এই কথাটা ওরে বললাম। তো ওই দিনকে আর কোনো কাজ করতে পারলাম না, খালি ঘুরে ফিরে ওই কথাটাই মনে পড়ে যে আমি কি আজকে সামান্য রিস্কালা দেখে কি আমি রাস্তাঘাট আজকে মার খেলাম, নাকি তার সাথে আমার বেয়াদবি হয়েছে এই জন্য কি আমার মারলো। আমি এখনো পর্যন্ত ভাবতে পারতেছি না যে উনি আমার মারলো কেন। উনি কি কোথাও থেকে অপমানিত হয়ে আইছে, নাকি কোনো জায়গা থেকে উনি কি মার খেয়েছে, না কোনো টাকা পয়সা হারাইছে, সেই ঝালটা কি আমার উপরে দিয়ে উঠাইছে? আমি এই জিনিসটা বুঝতে পারতেছিলাম না। ওই দিন সারাদিন শুনিনি, এখনো মাঝে মাঝে ওই কানটা আমার শুনি না। তারপরে গেল এটা। তারপরে আরেকজন আসছে, একটা মহিলা। উনি বলতেছে যাইবা? সেদিন আর কোনো রাগটাক করিনি, আমি ভালো মতনই বলছি কই যাবেন? কয় যাবো, এখানে যাবো। যাবা? হ্যাঁ যাম, চলো। ভাড়া বলতে হবো না? কয় না ভাড়া বলতে হবো না, যেটা ভাড়া আছে সেটাই দিন। আমি আচ্ছা ঠিক আছে চলো। নিয়ে গেছি। তো উনি আমাকে যে জায়গার কথাটা বলছে তার চাইতে অনেক ভিতরে উনি ঢুকছে আমার নিয়ে। তো ভাড়া আছে ধরেন 60 টাকা ভাড়া আছে। তো উনি আমার লালবাগ থেকে শহীদনগরের ভিতরে ঢুকাইলে দেখা যখন থেকে আরো 30-40 টাকা ভাড়া আছে। উনি আমার ভিতরে ঢুকায় আমার 50 টাকা ভাড়া দেয়। একটা বাড়ি, এরকম বড় বিশাল বড় একটা বাড়ি, নিচে গেট, দারোয়ান খাড়াই না, গলির ভিতরে দেয় কোয়ার্টার। ঢুকছি। তো আমি বললাম যে আপনি কি ভাড়া দিলেন? কত বেশি কথা কাউকে, তোমার কি ভাড়া কম দিচ্ছি? আমাকে ভাড়া তো কমই দিছেন। ভাড়া কয় টাকা দিলেন? বেশি কথা কইলে এটা ওরাই খেয়ে দিব, এখান থেকে ঠ্যাং ভাঙ্গা পায় তারপরে বাড়তে পাঠাম। আমি কই আপনি নিয়ে এলেন কি বললে আর করতেছেন কি আর বলতেছি না বাকি কথা বন্ধু বেশি বলল না। এই যে দারণে দেখছো, দারণটা খালি কমু ওর দর দুটা পিটা আর গাড়িটা রেখে দে, তাহলে দেখবো তুমি সাহিত্য হয়ে যাবা। তারপর আমি বললাম কি আপা আপনার কোনো ভাড়াই লাগবো না, আপনার এই টাকাটা আপনি রেখে দেন, আমি এই টাকাটা আমার ছেলের নামে আমি আপনাকে ছদকে দিয়ে দিলাম। সেটা বলে আমি চলে আসি সেখান থেকে। তারপর আরেকজন একটা শিক্ষিত লোককে উঠাইলাম, কলাভবন তো চিনেন, কলাভবন থেকে উঠেছি। কলাভবন মানে কি? ঢাকা ইউনিভার্সিটি কলাভবন? জি জি। ওকে। এখান থেকে একটা শিক্ষককে উঠেছি, ভদ্রলোক, টাইটুই পড়া আছে। তো উনি যাবে মতিঝিল, তো উঠেছি। উঠানোর পর ওনার আমি ভাড়া বলছি 50 টাকা দিবেন। যেটা ভাড়া আছে তোরে সেটাই দাম, তুই ভাড়া নিয়ে কাউকে খরচকে। প্রিয় শ্রোতা, সে তাকে নিয়ে গেছি মতিঝিল শাপলা চত্বরে, এখানে গিয়ে তাকে নামাইছি। সে আমাকে ভাড়া দিতেছে 30 টাকা শাপলা চত্বর। জি, তাই আমি বলতেছি আঙ্কেল আপনি 30 টাকা তো ভাড়া না, অন্তত পক্ষে আমাকে 50 টাকা দিতে হবে। কয়েক টাকা কি তোর বাপে কামাই থেকে গেছে? উনি আমাকে এইভাবে কথাটা বলছে। কয়েক টাকা কি তোর বাবা কামাই থেকে গেছে? হ্যাঁ, তুই রিস্কালার মতন থাকবি, এত কথা কসকি লেগা কথা বলে আমার কানপুটি ফাটালাম। উনি আমার এরকম ধরনের আচরণটা করলো। তো আমি ওনারা বললাম যে স্যার আপনি একজন ভদ্রলোক, আপনি ভদ্রলোক হয়ে যদি এরকম অভদ্র মতন আচরণ করেন তাহলে মানুষ তো দেখলেও তো খারাপ ভাবে যে উনি একজন ভদ্রলোক, উনি অভদ্রের মতন কথা বলতেছে একজন রিস্কালার সাথে। আমি জানি আমি একজন সামান্য লোক, তারপরও আমার তো একটা সম্মানযোগ্য ব্যাপার স্যাপার আছে। আমি রিস্কা চালক দেখে কি আমি কি মানুষ না? আমি কি সবারই হাতে চড় থাপ্পড় গালি শুনবো? তে আমি ওনাকে বললাম যে স্যার আপনার ভাড়া দিতে হবে না,
কয় ভাড়া দিবি না, ভাড়া লিবি না, আমি কি তোর কাছে ভিক্ষা চাই? আমি কই আপনি তো আমার কাছে ভিক্ষা চান না, আমিও আপনার কাছে কোনো ভিক্ষা চাই না, আপনি এটা নিয়ে যান, লাগবে না আমার টাকা। পর উনি আসলে টাকাটা নিয়ে চলে যায়, টাকাটা আমাকে আর দিয়ে যায় না। তা আমি ওনাকে বলি যেটা আপনাকে আমার ছেলের চানের ছদগাছে দিয়ে দিলাম, যে আমার টাকা মেরে দেয় আমি তাকে আমার ছেলের চানের ছদগা দিয়ে দিই। তো আমি ওখান থেকে চলে আসি। মন টন তো এমনিতেই খারাপ। চাঙ্কারপুল নাম তো শুনছেন, চাঙ্কারপুলের মোড়ে এখানে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে একটা মানুষ দেখি মারা গেছে, মরে পড়ে আছে, কেউ দেখে না। পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু অন্তত কেউ একটু বলে না যে এই লোকটা এখানে কিভাবে আসলো, কে পড়ে রয়েছে, কি আসয় বিষয়, একটু মানুষকে জানাই, দেখাই, মানে এরকম ধরনের কারো কোনো ফিলিংস নাই। তো আমি ওনাকে দেখে আমি দেখলাম যে উনি হয়তো নেশা করে, নেশা করতে করতে মারা গেছে। উনি একজন নেশাক্ত। তারপর তো ওনার আমাদের একটা দায়িত্ব আছে, আমরা মানুষ, এটাই সবচেয়ে বড় সত্য। তো ওনাকে নিয়ে গেছি, ওনাকে নিয়ে যাইনি, আমি ওনাকে দেখে আমি হসপিটালে গেছি। হসপিটালে গাড়িটা রেখে, আমার গাড়িটা রিক্সাটা রেখে আমি ইমার্জেন্সি গেটের এখানে গেছি। এখানে এক কর্মকর্তা ছিল ভিতরে, আমি ওনাকে বললাম যে এখানে তো আছে আঞ্জুমান মফিদুল ইসলাম আছে নাকি, তো ওইখানে একটা লাশ তো পড়ে আছে, তো লাশটা কি আনার ব্যবস্থা করেন। তো কোথায়? আমি বললাম চাঙ্কারপুরের এখানে। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমরা দেখতেছি। কয় তুমি কি করো? আমি গাড়ি চালাই। কয় ধন্যবাদ তোমাকে। তো আমাকে কথা বলে উনি চলে গেছে। আমি বলার সাথে সাথে ওই লাশটাকে উনি আনতে গেছে, বলার সাথে সাথেই লাশটাকে উনি আনতে গেছে, এনে নিয়ে আসছে। আসার পর হয়তো ওনারা কি করছে তা জানি না, কিন্তু আমার যতটুকু কাজ ছিল আমি অতটুকু করে দিছি। তারপর আমি চলে আসছি, ওই দিন আমার চলে গেছে। এর মাঝে আমি আরেকদিন আরেকটা ঘটনার মুখোমুখি হই। আমি চকবাজার নাম তো শুনছেন, চকবাজার থেকে আমি একটা লোককে নিই, সে ভদ্রলোক, তার ব্যাগের ভিতরে একটা ল্যাপটপ ছিল, দামি একটা ল্যাপটপ। ল্যাপটপ? হ্যাঁ জি, দামি একটা ল্যাপটপ ছিল। সেইখান থেকে আমি তাকে তুলি। সে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ছিল, তিনি আমাকে বলছে তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ওনার কম্পিউটার ল্যাপটপের ভিতরে সফটওয়্যার কি কি জানি ছিল আমি জানি না। তো ওনাকে আমি চকবাজার থেকে উঠাই, কিন্তু ওনাকে ফলো করে আসছে যিনি অফিস থেকে যখন তিনি নামছে তাকে ফলো করছে ছিনতাইকারী যারা ছিল, তাকে ফলো করছে। তো তার পিছনে পিছনে হোন্ডা আসছিল দুইটা হোন্ডার ভিতরে মানুষ হচ্ছে 5 জন। জি, 5 জন মানুষ। ওই ছেলেটা লোকটা হচ্ছে মগবাজার থাকে, আমি তাকে মগবাজার নিয়ে যাওয়ার জন্যই আসছি। আর সেই দিনটা ছিল অবরোধ চলছে আমাদের দেশে সেই সময়। তারপর ওনাকে আমি চক্কা থেকে উঠাই, ভাড়া টাড়া সবকিছু কমপ্লিট ঠিক হয়েছে, তাকে আমি উঠাই, আমি তাকে নিয়ে আসতেছি। যখন আমি মাকুসা মাজারটার এখানে আসছি, জেলগেটের সামনে একটা মাজার আছে, মাকুসা মাজার বলে ওটাকে, সেখান থেকে আমি 2টা হোন্ডাকে যেতে দেখছি। এই 5 জন লোক কি ফলো করছি। তো ওনারা যে আমাকে ফলো করছে, আমাদের 2 জনকে টার্গেট করছে আমরা তো জানি না, কারণ স্বাভাবিক ভাই যাইতেই পারে, রাস্তাঘাটের ব্যাপার। তো ওনারা আমাদের আগে চলে গিয়া চাঙ্কারপুল মোড়ে দাঁড়ায় রয়েছে, কারণ আমরা তো ওই চাঙ্কারপুল হয়ে দোল চত্বর হয়ে শাহবাগ হয়ে আমি মগবাজার ঢুকবো। অবরোধের সময় কোনো সিগন্যাল থাকে না, সব জায়গায় ঢুকতে পারি। তো সেখানে গেছি। যখন আমি চাঙ্কারপুলটা ক্রস করছি, আমি ওই হোন্ডা 2টাকে আমার আগে আবার যেতে দেখছি। চাঙ্কারপুলটা ক্রস করছি, ঢাকা মেডিকেল যাওয়ার একটা বামের রাস্তা আছে, সেই বামের রাস্তার ভিতরে ওই হোন্ডা 2টা দাঁড়ানো ছিল। যেই নিয়ে আমি ওই রাস্তাটা ক্রস করে সামনের দিকে দোল চত্বরের দিকে আগাইছি, ওই বাইক 2টা ঘুরে এসে আমাকে ব্রেকেট দিয়ে দিছে। ব্রেকেট দিয়ে দেওয়ার পরে 5 জনের সাথে মেশিন ছিল, পিস্তল ছিল। তো আমার মাথায় একটা ঠেকায় রাখছে পিস্তল, জানি আমি কোনো হাউকাউ না করি। তো এবার এরকম ভাবে পিস্তলটা ঠেকাইছে। আবার আসতেছিল গুঁড়ো গুঁড়ো বৃষ্টি তখন, আর হাতের ভিতরে রুমাল পেঁচা খালি মেশিন এর নলটা আমি দেখছি, আমার মাথায় ঠেকাই না। আর ওনার থেকে ব্যাগটা থাপ করে ছিনতাই করে নিয়ে 4 জনে 5 জন ছিল, 2 জন বাইকে ছিল, 3 জন কাজটা সারছে। তারপর ব্যাগটা নিয়ে ওনাকে বললো যে কথা বলবি না, কথা বললে একদম ঠাস করে গুলি করবো, এখানেই শুয়ে থাকবি, চুপচাপ আমরা যাবো, তারপরে রিক্সা টান দিবি, এর আগে টান দিবি না। পরে ওনারা ল্যাপটপটা ব্যাটা নিয়ে গেল, নিয়ে যে হোন্ডা সোজাসুজি বরাবর শাহবাগ দিয়ে টান দিচ্ছে তারা। এখন তো ওই লোকটা, আমি বলতেছি মামা এটা কি হইলো, আমি তো বুঝতে পারলাম না কি হইলো। পরে আরো আশেপাশে সবাই আসলো, আসা বলতেছে উনি বড় লোক ছিল তো, তার জন্য ওনার কোনো প্রবলেম হয়নি। আর যদি সাধারণ আমগো থেকে একটা রিক্সা নিয়ে গেলে আমরা তো হাওয়া করে কান্দা শুরু করে দিতাম, কারণ একটা 5,000 টাকা আমার কাছে অনেক। ল্যাপটপটা নিয়ে গেছে বেটার,
তো আমি বললাম ল্যাপটপটার দাম কত হবে? কয় আমার ল্যাপটপটার দাম 60,000 টাকার মতন হবে। আমার ইটালির থেকে ল্যাপটপটা গিফট করছে, অফিসের কাজে ল্যাপটপটা দিছে, গিফট করে নিয়ে অফিসের কাজে দিছে। পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যাবেন? কয় আমি তো মগবাজার যাবই, কিন্তু তার আগে আমি শাহবাগ যাবো। আমি কই শাহবাগ কেন? কই শাহবাগ থানায় চলো। আমি তাকে থানায় নিয়ে গেলাম। পুলিশ ভাবছে যে এটার সাথে আমার কোনো হাত আছে কিনা। তো পুলিশ এগুলা মানে আমাকে সন্দেহ করতেছিল যে এই ব্যাপারে আমার কোনো হাত আছে কিনা, কিন্তু আমি তো নির্দোষ, আমি তো জানি না কে বা কারা, কোথা থেকে আসছে, কখনো দেখিনি। তো পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি তো সবই জানো, সবই চিনো, দিমুনা গরম পানি আর আবুল থেরাপি তেলেই বুঝবা। আমি কই মামা আমার ভয় দেখায় কোনো লাভ নেই, এইসব ক্লাস আমি বোধ করছি কিন্তু এগুলো আমি করিনি। আপনি যদি আমার হেনে বাইন্দা রাখেন সমস্যা নেই আমার। কয় মাস রাখবেন? 1 মাস, 2 মাস, 1 বছর? তো ওই লোকটা আবার বললো না এই রিস্কালার কোনো দোষ নেই, কারণ রিস্কালা তো আমার ডাক দেয়নি, আমি এই রিস্কালারে ডাক দিছি। যদি আমার ডাককে উঠাইতো তাহলে আমি বুঝতাম যে রিস্কালার লগে কোনো হাত আছে, জ্ঞানী কথা। তা আমি বললাম যে দেখছেন, শুনছেন তো মামা, শুধু শুধু মানুষের সন্দেহ করেন খামাখা। তারপরে ওনার টিপে মামলা লিল, নতুন করে মামলা টামলা লিয়ে হলো, আমার শৈলিয়া কোথা থেকে কোন সময় কি হয়েছে না হয়েছে, কোন জায়গাতে হয়েছে আমি সব ডিটেল কইলাম। করার পরে উনি আমার লিয়া মগবাজার আইসে, মগবাজারে জিগেতেছে। আমি তারপরে ভাই আমার রবি নাম্বারটা দিয়ে দিছি যে আপনি আমার নাম্বারটা রাখেন, যদি কোনোদিন আমার যদি ফ্যাক্টরি দরকার পড়ে যায় আপনি আমার ফোন করেন, আমি দেখবেন বজ্জিনের মতো নাজির হয়ে যাবো যখন তখন। তো ওনারা করার পরে আচ্ছা ঠিক আছে তুমি বলো তোমার ভাড়া কত। তার নিয়ে আমার প্রায় 2-2.5 ঘন্টা সময় কেটেছে, মামলা টামলা করতে করতে অনেক সময় লাগছে। তো আমি বলতেছি মামা ভাড়া লাগবো না, আপনি যান গা। কয় না মিয়া, আমার কি টাকা পয়সার অভাব আছে? একটা ল্যাপটপ গেছে কি হয়েছে? আমার কি টাকা পয়সার অভাব আছে যে তোমার ভাড়া দিব না? তার ওই ব্যাগের ভিতরে তার টাকা ছিল, কত টাকা জানি আমি জানি না। তার মানে ব্যাগের থেকে আমার 500 টাকা একটা নোট বাই করে দিছে। তুমি খুশি? আমি কই মামা খুশি, কিন্তু মনটা একটু বেজার, আপনি জিনিসটা হারিয়ে গেছে আমার গাড়ির থেকে, এটার লেগে একটু কষ্ট পাইছি। তো উনি তারপরে চলে যায়। এর মাঝে আমাকে উনি একদিন ফোন দেয় যে তুমি তোমার তো আসতে হবে। এই যে আপনি খারাপ মানুষও দেখছেন, ভালো মানুষও কিন্তু আপনি দেখছেন রাস্তাঘাটে, সেটাই আসলে পার্থক্য। দুনিয়াতে ভালো মন্দ মিলিয়ে মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষই আসলে ভালো মানুষ। এই ভালো মানুষের মধ্যেই খারাপ মানুষটা বসবাস করে। আমরা যদি একটু চেষ্টা করি, আমাদের খারাপ মানুষটা যখন আমাদের মধ্যে ধরা পড়ে, বিগড়ে যায় যখন, আমরা একটু যদি মাথাটা ঠান্ডা রেখে একটু যদি কম্প্রোমাইজ করি, ধরুন আপনি এক্সপেক্ট করছেন যে পাশের মানুষটা আপনাকে কম্প্রোমাইজ করবে, না করলো আপনি নিজে যদি করেন তাহলে কিন্তু হয় জিনিসটা কিন্তু স্বাভাবিক হয়ে যায়। কারণ একটা কথা আছে যে আকাশে মেঘ হবে, তারপরে বৃষ্টি হবে, আকাশটা পরিষ্কার হয়ে যাবে। রাগ সবসময় থাকে না, কিংবা খারাপ মানুষের ব্যাপারটা সবসময় থাকে না, এটা মিনিমাইজ হয়ে যায়। একটু ধৈর্য ধরে অপেক্ষা করা, সেই জিনিসটাই আমরা আসলে করি না। হ্যাঁ বলুন। তারপর উনি আমাকে ডাকায় যে তুমি তোমার তো আসতে হবে। আমাকে স্যার কোথায় আসতে হবে বলে? তুমি শাহবাগ থানায় আসো আবার। তাই আমি ওই দিনকার সাথে সাথে আমি আর ডাইনে বাই না তাকায় আমি খালি গাড়ি নিয়ে শাহবাগ থানায় দৌড় দিই। কারণ এমন তো হইতে পারে আমার পরে সন্দেহ করতে পারে যে উনি আমাকে টেস্ট করছে যে আমি ডাকার সাথে সাথে আসি কিনা, যদি না আসি তাহলে উনি সন্দেহ করে নিব। তা আমি আবার আমার মাথায় এটা কাজ করছে যে হয়তো আমার সন্দেহ করতে পারে যদি আমি না যাই। পরে আমি তাড়াতাড়ি করে তার কাছে গেছি। পরে কয়ে স্যার কই পাইছেন, আসামি পাইছেন? কয় না আসামি তো পাইনি। আমি কই তাহলে আমার যে ডাকাইলেন? আমি তোমার টেস্ট করার জন্য ডাকাইছি, তুমি আসো কিনা। আমি যেটা সন্দেহ করছি এটাই হয়েছি। কই থেকে আইসো? খালি গাড়ি নিয়ে। আমি কই অনেক দূর থেকে আইছি। কোন জায়গায়? নিউ মার্কেট থেকে। পরে আবার 100 টাকা ভাড়া দিছে। কইলো তোমার খালি গাড়ি ভাড়া দিয়ে দিলাম। কয় তুমি তোমার আমি একটা নতুন চাকরি দিতে চাই। আমি কইছি কি চাকরি স্যার? কয় তুমি আমার বাসার এখানে একটা চাকরি আছে, তুমি করবা অফিসের এই ওই ব্যাংকের কি জানি চাকরি মাকরি এগুলো। তো আমি আমার খালি জিজ্ঞেস তুমি পড়াশোনা করো? আমি কই না। কয় তাহলে তো চাকরিটা দেওয়া যাবে না, তুমি যদি 5 পর্যন্ত পড়তে তাহলে তোমার চাকরি দেওয়া যাবে, কিন্তু আমি তো পড়াশোনাই করিনি, কলমই ধরিনি, আমি কিভাবে চাকরি করব? তো আমি বললাম যে স্যার আমি তো পারব না। তাহলে আমি আবার বললাম স্যার আমার জন্য একটা ভালো চাকরি দেখিন, যে পড়াশোনার দরকার হয় না, এরকম কোন চাকরি হলে আপনি আমার বললেন। আচ্ছা ঠিক আছে বলুন। তারপর থেকে উনি আর আমার ফোন দেয় নাই। তো এর মাঝে মনে করেন অনেকটা সময় কাটাইছি। কাটানোর পরে দেখা যায় আরেকদিন একটা লোককে আমি গাড়িতে তুলছি। সেই লোকটা মেয়ে ছিল, লোক ছিল, পুরুষ ছিল না, মেয়ে ছিল, কিন্তু সে খারাপ ছিল। কিন্তু তাদের আমি স্যালুট দিই কেন জানেন? তারা এখনো ধৈর্য ধইরা জীবনে বেঁচে আছে, আত্মহত্যা করেন, এটাই হচ্ছে বড় কথা। যেভাবে হোক তারা কিন্তু বেঁচে আছে, জীবনের সাথে সংগ্রাম করে যাচ্ছে। হয়তো তাদের কাজটা খারাপ, কিন্তু তাদের আমি স্যালুট দিই। কখনো তারা আমাদের ভাড়া নিয়ে উল্টাপুল্টা করবো না, কখনোই না। টাকা কিভাবে ইনকাম করলে এটা কিন্তু আমার দেখার বিষয় না। আমার টাকা আমি কিভাবে ইনকাম করতেছি এটা হচ্ছে আমার দেখার বিষয়। হয়তো এই সমাজে তারা বাস করতে পারতেছে না,
অন্য সমাজে তারা বাস করতেছে, যেভাবে গোপনে করতেছে। কি ছিল ঘটনাটা, আপনি বুঝলেন কিভাবে সেই লাইনের? জি, আমি একটা হোটেলের নিচেই দাঁড়াইছিলাম। তো রাত্রে 10টায় আমি 11টার দিকে আমি তাদের খ্যাপটা নিই। যখন খ্যাপটা নিই তখন আমি বুঝতে পারছি যে এই সময় এই অফিস থেকে এই লোক ছাড়া কেউ বের হইতে পারে না, কারণ অফিস রাত্রে 11টা পর্যন্ত খোলা থাকে না। তো উনি বের হয়েছে, পরে আমাকে বলো কোথায়, আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবেন, বা ইয়ে যাবো ফার্ম গেট। তো ফার্ম গেট তো রাত্রে 11টার পর ভালো মেয়ে আসে না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন ফার্ম গেট যান। তো ওনার এলিয়া প্রায় আমার রাত্রে 1টা পর্যন্ত ওনার নিয়ে আমি ঘুরছি, কিন্তু উনি আমাকে ভাড়া দিছে 1000 টাকা, 2 ঘন্টায় 1000 টাকা ভাড়া দিছে। ওনার নিয়ে প্রথমে আমি ফার্ম গেট যাই। ফার্ম গেট থেকে উনি আমাকে বসায় রাখে, বলে আপনি চাটা খান, আপনি যা যা খাওয়ার দরকার খান, আমি দোকানে বিল দিয়ে দেব। তাই আমি ওইখানে 15 টাকার মতন খাই আধা ঘন্টায়। খাওয়ার পর উনি আসার পর বলতেছে চলো। আমি বললাম কোথায় যাবেন? কই তুমি আমার নবপুর নিয়ে যাবা, এই যে নবপুর। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন। তো ওনার এলে আবার আমি নবপুর এলাম। কয় তোমার যা খাইতে ইচ্ছা করে তুমি হোটেলে বইবে খাও, সবাই চিনে হারে। খালি খালি কয়ে গেলে এসে যে ও যা চায় তাই দিন, আমি সবাই চিনে হারে। এরকম মেয়েটা খুব ইয়াং আর দেখতেও খুব সুন্দর। তো ওনার চিনে, নামটা ভয়েও জিগেনি। ওকে ঠিক আছে, হ্যাঁ আমরাও জানতে চাই না। পরে উনি গেছে, যাওয়ার পরে আমি ওই রাত্রে খিদা লাগছে, আমি খাইলাম। কয় খাইছো? আমি কই হ্যাঁ খাইছি। কয় তুমি আমার নিয়ে চলো। আমি কই যাবেন? কয় তুমি আমার নিয়ে এখন দোলাই খেলে যাবা। দোলাই খেলে যে মনে নিয়ে আবার নামাইছে, কয় তুমি চা খাও। মানে আমার নামাইলে খাওয়ার তালে থাকি, খালি খাওয়ার কথা কয়। আমি চাটা খাইছি। পরে শেষ টিপ ওনারে নিয়ে আমি এই গ্রিন রোড আসি। ওইখান থেকে গ্রিন রোড আসার পরে উনি আমার 1000 টাকা ভাড়া দেয়, আর বলে দেয় যে আমার ফোন নাম্বারটা তুমি রাখো, কখনো যদি আমার তোমার কোনোদিন কোনো কাজে দরকার হয় তুমি আমার ফোন করো। তো এই কথাটা ওনারা বলছে। আমি বলছি আপা আপনারা আমার হয়তো দরকার হইব না, কিন্তু আপনারা আমার দরকার হইব। আপনি যদি কোনোদিন রিস্কার লেগা দরকার হয় আপনি আমার একটা ফোন করেন, আমি দেখবেন আমি হাজির হয়ে গেছি যেদিকে থাকি। কারণ তারা নিয়ে যদি আমি 2 ঘন্টা 3 ঘন্টা করি আমার সারাদিনের ভাড়া হয়ে যাব। ঠিক আছে। তো উনি অনেক ভালো ছিল আপা। তো ওনাদেরকে আমি সিলেক্ট করি এই কারণে যে ওনারা কখনো আমাদেরকে গালি দেয় না, কারণ ওনারা জানে যে রিস্কালাদের কত কষ্ট আছে, তাদেরও মনে কষ্ট আছে, সেটা আমি জানি। তারাও কিন্তু একটা মানুষ অনেক কষ্ট হইলেই কিন্তু একটা কাজ করে। যেমন আমার একটা কষ্টের জন্য আমি একটা রিস্কা ধরছি, কষ্ট না হইলে কিন্তু মানুষ ভিক্ষা করে না। একটা পর্যায়ে মানুষ কখন গেলে ভিক্ষা করে, যখন দিশে পিষে না পায়। তারাও এরকমই দিশে মিশে, হয়তো কেউ পরিস্থিতি শিকার, কেউ অভাবের কারণে গেছে, এটা আমার দেহার বিষয় না। কিন্তু আমার দেহার বিষয় হচ্ছে তারা কোনোদিন আমাদের সাথে অসম্মানী ভাবে কোনো কথা বলে নাই। ওকে। আর আমাদেরকে ভাড়াও কোনোদিন ঠকায় নেই, সবসময় বেশি দিছে, কম দেয়নি। সেই ব্যাপারটা নিয়ে তাদেরকে আমি সিলেক্ট করি। ওকে। তারপর ওনার নিয়ে গেছি, আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরের দিনকার তো আমি আর যেতে পারি নাই কাজে। তো আমার আগের কারখানাতে একটা অফার আসে। সেই অফারটা হয়েছে যে আমাকে একজনে নিয়ে যাবে, নতুন একটা কারখানা করবে, সে আমাকে 20,000 টাকা অ্যাডভান্স দিবে। কিন্তু তার পিছনে আমি প্রায় 15 দিন ঘুরছি, কিন্তু কোনো লাভ হয় নাই। এই 15 দিনে আমি প্রচন্ড পরিমাণ কষ্ট করছি। কারণ হয়তো দেখা যায় আজকে গাড়ি চালালে কালকে আমি চালাইতে পারি না, কারণ আমার শরীর প্রচন্ড পরিমাণ ব্যথা করে। আমি অনেক মোটা ছিলাম, কিন্তু এখন আমি শুকায় কাঠ হয়ে গেছি। আর অনেক স্মার্ট ছিলাম, কিন্তু নষ্ট হয়ে গেছে সব, শরীর টরীর সব নষ্ট হয়ে গেছে গাড়ি চালাইতে চালাইতে। কোন কোন এলাকায় আপনি রিক্সা চালান? জি, আমি এই মগবাজার চালাই, বাংলা মোটরে চালাই, তারপরে কারণ বাজারেও চালাই, তারপরে লালবাগ চালাই, আজিমপুরে চালাই। মানে পুরান ঢাকায় একটু বেশি চালাই কি লেগা, ওইখানে ভাড়াটা একটু সলিড পাওয়া যায়। আর এইসব বড় যত দূরে যাবেন তত ভাড়া কম। যেরকম মিরপুরে গেলেও ভাড়া কম, আমি মিরপুরেও গাড়ি চালাতে যাই। মানে আমার কথা হয়েছে, আমার সাথে যার সাথে ভাড়া বনবে, ঢাকা শহরে যে কোনো কোনায় যেতে আমি রাজি আছি, কিন্তু আমার সাথে ভাড়া বনতে হবে, তাহলে আমি যে কোনো জায়গায় যাই। একটা অভিযোগ থাকে এরকম যে রিক্সাওয়ালারাও অনেক খারাপ ব্যবহার করে। জি, রিক্সাওয়ালারা খারাপ ব্যবহার করার কারণ আছে। যেরকম অনেক রিক্সাওয়ালার সাথে দেখা যায় যে বাসা থেকে রাগ করে আসছে, হয়তো ঝগড়া করে আসছে, তার মিজাজটা কিন্তু একটু ঠিক নেই। সে যদি বলে একটু রাগ করে কথা বলে, তাকে কিন্তু ধাঁস অনেক জোরে চটকনা মারা হয়, না হলে মারা হয়, না হলে বকা দেওয়া হয়। কিন্তু দয়া করে মানুষকে বলবেন যে এগুলো করেন না। যে রিক্সাওয়ালারা বাসা থেকে ঝগড়া করে আসলে তাদের মিজাজটা এমনিতেও তো গরম থাকে, আর যে প্রচন্ড পরিমাণ গরম পড়ে রাস্তায়, এই গরমের ভিতরে গাড়ি চালালে এমনিতেও একটু বিরক্ত বোধ মনে হয় সবার কাছে।
একটু বৃষ্টি হলেও বিরক্ত লাগে, একটু রোদ হলেও বিরক্ত লাগে, কারণ যে এই কর্মটা করে সেই একমাত্র বোঝে। সেটা একটু মানুষ যদি চিন্তা করার জায়গাটা যদি একটু অন্যরকম হয়ে যায়। আপনি রিক্সার মধ্যে বসে আছেন, পলিথিনের কাগজ দিয়ে মোড়া রিক্সায় হুড তোলা, আপনি যেভাবে হোক আপনার শরীরটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, আর যে ভদ্রলোকটা চালাচ্ছে তার গায়ে বৃষ্টি পড়ছে, মাথায় পানি পড়ছে, এবং ও কিন্তু শুকাবে না, ওর বৃষ্টির পানি একটু পরেই কিন্তু রোদে শুকিয়ে যাবে, তারপরে আবারও চালাবে, এবং এরকম ভাবে দিন শেষে কত টাকা রোজগার থাকে? এই 500 হয়, 600 হয়, জমা দিয়ে 400 হয়। আল্লাহ পাকে কিসমতে যেদিন যা লেখা থাকে তাই হয়। এটা করার পরে রাতের বেলা গিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করে ঘুম এবং ঘুমের পরে আবার একই কাজ। আপনি ক বছর বলেন? 5 বছর রিক্সা চালাচ্ছেন। এখন আপনার সংসারের কি অবস্থা, কিভাবে চলে? এখন আমার সংসারটা এইভাবেই চলতেছে। মানে এই টাকা দিয়ে ভাড়া দেওয়া, মেয়ের বয়স কত? মেয়ের বয়স 14 মাস। 14 মাস। মেয়ের দুধের পয়সা জোগাড় করা, স্ত্রীর জন্য ভরণ পোষণ, সংসারে, এবং বাবা মার জন্য কিছু খরচ করেন? বাবা তো মারা গিয়েছেন, মার জন্য কিছু দেন? মার জন্য কিছু দিই কি, মা আসে 10 দিন পর পর। আমরা তো এখন বর্তমান 2 ভাই 2 বোন আছি। ওর বাসায় 10 দিন থাকে, আমার বাসায় 10 দিন থাকে, আরেকজনের বাসায় 10 দিন থাকে, এরকম করে সে থাকে। তো তাই আমাদের কোনো খরচ দিতে হয় না। এই যখন আমার বাসায় আসবে তার 10 দিনের প্রচন্ড পরিমাণ খরচ হয়েছে আমার, সম্পূর্ণ খরচ, যেরকম পান টান যা লাগে তার ইত্যাদি যা লাগে সবই আমার খরচ। আবার আমার থেকে যদি আমার বড় ভাইয়ের কাছে চলে যাবে ইত্যাদি সব তার খরচ। প্রত্যেকটা শিশুরই ছোটবেলাতে একটা স্বপ্ন থাকে, হ্যাঁ, যে বড় হয়ে সেটা হবে ওটা হবে। আপনি কি স্বপ্ন দেখতেন একদম ছোটবেলায়? আমি আমার ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমি একজন ভালো কর্মকর্তা হব, ভালো একজন নামি দামি লোক হব, যে রকমই হোক, পয়সা কম হোক, কিন্তু সমাজে যে মানুষগুলো আছে তাদের মতন আমি হইতে চাই নাই। আমি ছোট থেকে চিন্তা করতাম যে আমি একজন ভালো মানুষ হব, জানি মানুষ আমাকে দেখলে সম্মান করে। আমার আশা ছোট, আমি বড় কোনো আশা করি নাই, কিন্তু আমার সম্মানের জায়গাটা আমি একটু বড় করে দেখতে চাইছিলাম। যেরকম মানুষ আমাকে দেখলে একটা সালাম দিবে, আমাকে জানবে যে আমি একজন ভদ্রলোক, আমি একজন ভালো লোক, এরকম আর কি আমি হইতে চেয়েছিলাম, কিন্তু আমি হইতে পারিনি। এই ক্ষুধাটা এখনো মনে নাই? যে এখনো মনে হয় না যে এরকম ভাবে মানুষ যে সালাম দেয়, যে সম্মান করে, এই সম্মানটা মানুষ আপনাকে করুক, এই ক্ষুধাটা নাই এখনো মনে? জি আছে। আপনি কখনো পেয়েছেন এমন কোন প্যাসেঞ্জার যে এসে আপনাকে সালাম দিয়ে বলেছে কোথায় যাবেন? জি পাইছি। এরকম একজন সালাম দিচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশি না, তিনি লেবানন থেকে আসছিল একজন লোক। তিনি আমাকে সালাম দিয়ে রিস্কা উঠছে, কিন্তু আমি তার ভাষা বুঝি নাই। সালামটা দিচ্ছে আমি সেটা বুঝছি, সালামের আমি উত্তরও নিছি। তাকে আমি এই সামনে নামাইছি, রাইফেল স্কোয়ারের সামনে নামাইছি গ্রিন রোডের থেকে। তিনি আমাকে 1000 টাকা, মানে 1000 না আরো বেশি হয়েছে, তার হাতের মুঠে যা ছিল সব আমাকে দিয়ে দিছে। আল্লাহ যত টাকাই হোক, তাদের নাকি নিয়ম আছে, যা তারা যদি বাইরে কোনো জায়গায় বেড়াতে যায় তাদের পকেটে যা থাকবে তাদের কোনো গরিব শ্রমিকদের দিয়ে দিবে। বাংলা তো কোনো লোক ছিল না যে বাংলা আমাকে বোঝাবে। কোন বাঙালি পেয়েছেন, মানে কোন বাংলাদেশি পেয়েছেন? না। সদাতি ভাই বোন যারা সালাম দেয়, যারা সালামের কথা বাদে দিলাম, জিজ্ঞেস করে ভাই কেমন আছো, ঠিক মতো খাওয়া দাওয়া করছো কিনা? জি না। কখনো দেখা গেল যে ভাড়া তার চাইতে কিছু বাড়াই দিল, যে তোমার এই বাড়ায় দেয় মাঝে মাঝে অনেক যাত্রী পাই ভাড়া বাড়ায় দেয়, 10 টাকার ভাড়া 15 টাকা দেয়। আবার এরকমও পাই 20 টাকার ভাড়া 10 টাকা দেয়। এই যে রিক্সাটা আপনি চালান, এই রিক্সার দাম কত? রিক্সার দাম 10,000 টাকা। 10,000 টাকা। আমার মাঝে মাঝে মনে হয় না যে এই রিক্সাটা যদি আমার নিজের হতো? কিন্তু নিজের কিভাবে, আমার কাছে তো টাকা নেই। আপনার সংসারে 10,000 টাকার পুঁজি নাই, মানুষের রিক্সা চালান, কত টাকা জমা দিতে হয়? রোজ 100 টাকা করে। 100 টাকা জমা দিতে হয়। আচ্ছা, এই যে রিক্সাটা আপনি চালান, এটা নিশ্চয়ই মাঝে মাঝে পুলিশে ধরে, মাঝে মাঝে বিভিন্ন রকম আনসাররা ধরে, ঘুষ দিতে হয়। 2 টাকা 1 টাকা, 10 টাকা করে। 10 টাকা করে কোথায় কোথায় কোন মোড়ে মোড়ে দিতে হয়? একটা বাংলা মোটরে দিতে হয় 10 টাকা, বাংলা ভিশনে দিতে হয় 5 টাকা, দিলে এক টিপ নিয়ে যাওয়া যায়। বাংলা ভিশন মানে বাংলা ভিশনের সামনে? জি। এই যে এই মুখে যদি আসতে পারি তাহলে 5 টাকা দিয়ে আসতে হইব, তাহলে আমি এক খেপ নিয়ে যেতে পারব, বড় খেপ, মানে 100 টাকার খেপ, 80 টাকার খেপ নিয়ে যেতে পারব। আর যদি ওই কোনায় বয়ে থাকি তাহলে দেখা যায় স্ট্যান্ড প্লাজার খেপ আহে, পরিবাগের খেপ আহে, 20 টাকা 30 টাকার খেপ আহে। অনেক সময় আপনারা অনেক জায়গায় যেতে চান না, এটা কেন হয়? এটা কেন হয় যে অনেক সময় যেতে চাই না, যে ওইখান থেকে অনেক সময় দেখা যায় খালি আসতে হয়। যেরকম আমি ধানমন্ডি বেশি যাইতে চাই না, ধানমন্ডি থেকে আমি যতদিন গেছি ততদিন আমি খালি আসছি, ওইখানে আমি একদিনও প্যাসেঞ্জার নিয়ে আসতে পারি না, তার জন্য আমি ধানমন্ডি যাই না। তারপরে আপনার বড় বড় যেমন মগবাজারে সহজে আসতে চাই না জ্যামের জন্য, মগবাজারে প্রচন্ড পরিমাণ জ্যাম থাকে। তা আমাদের অনেক সময় দেখা যায় অনেক বুঝের জন্য আমরা আসি না, যে এই জায়গাটা গেলে এখন আমার ফেসে যেতে হবে। তা আমরা তো চাইবো না যে আমরা নিজে ইচ্ছাকৃত ভাবে ফেসে যাই কোনো জায়গায়। আপনি যদি 2 ঘন্টা জ্যামে বসে থাকেন, আপনি আমার 10 টাকা বেশি জীবনও দিবেন না, দিবেন না। তো আপনাকে নিয়ে এত 2 ঘন্টা বসে থাকার আমার প্রশ্নই আসে না, তার জন্য আমরা বলি যে না, যাব না।
যে জায়গাটায় আমরা খালি পাই সেই জায়গাটাতেই আমরা একটু বেশি চালাই। প্রিয় শ্রোতা, এই হচ্ছে তুহিনের জীবনের গল্প। আজকের এই জীবনের গল্প প্রচার করার পেছনে আমরা একটা জিনিস খেয়াল রেখেছিলাম যে একজন রিক্সা চালক আমাদের এখানে এসে তার জীবনের গল্প বলবে। মোটোটা আমাদের ওটা ছিল না। আমরা যেটা টার্গেট করেছি, এখানে রিক্সা চালক পেশায় তিনি যেটাই করছেন না কেন সেদিক থেকে আমরা তার প্রতি হ্যালো 8920 এথিক্স এর জায়গা থেকে আমরা রেসপেক্ট করি। সেই জায়গাটা থেকে আমাদের মতদর্শ ভিন্ন, কিন্তু আমরা এটা দেখার চেষ্টা করেছি যে রিক্সা চালক আমাদের এই ঢাকা শহরে অসংখ্য আছেন। প্রত্যেকটা মানুষের জীবনের পেছনে এরকম ছোটখাটো, অসাধারণ কিংবা একেবারেই সাদামাটা এরকম একটা জীবনের গল্প আছে। একজন রিক্সা চালক মোটা দাগে একজন মানুষ, এবং এই রিক্সা চালকের মাথায় চপেটাঘাত করা কিংবা এই রিক্সা চালকের নিজস্ব যে মতামত, সেই মতামতের পেছনে আমার মতামত জোর করে চাপিয়ে দেয়া, যেটাই করি না কেন সেই করার আগে তাকে একটু যদি ভাবার সুযোগ পাই, আমরা এই তুহিনকে যদি আমরা একটু মনে করার সুযোগ করি, এই তুহিনের শৈশব, এই তুহিনের বেড়ে ওঠা, এই তুহিনের কষ্ট, এবং এই তুহিনেরও একটা ঘর সংসার আছে, এই তুহিনেরও পিতৃত্ব বোধ আছে, তাকে তার কি বলে সন্তানের কাছে দিন শেষে ফিরে যেতে হয়। এরকম ভাবে যদি একটু চিন্তা করে দেখি একজন রিক্সাওয়ালাকে, তাহলে আমাদের এই রিক্সাওয়ালার সাথে আমাদের যে সমসাময়িক দ্বন্দ্বগুলো হয় রিক্সায় ওঠার পরে, আমার মনে হয় না যে দ্বন্দ্বগুলো আমাদের মস্তিষ্কে কাজ করে। অদ্ভুত সুন্দর একটা কি বলা যেতে পারে এসেন্সের মধ্যে আমরা ছিলাম। আমরা খুব বেশি আহামরি বলবো না যে তুহিনকে আমরা এখানে একজন রিক্সা চালক এনে আমরা একেবারে এক্সট্রা অর্ডিনারি একটা গল্প প্রেজেন্ট করেছি, আমরা তা করিনি। আমরা বলার চেষ্টা করেছি, ধরে নিন এই তুহিন হচ্ছে এই ঢাকা শহরের সমস্ত রিক্সাওয়ালার একজন রিপ্রেজেন্টেটিভ, একজন প্রতিনিধি, যে এরকম প্রত্যেকটা রিক্সাওয়ালারই জীবনের পেছনে এরকম একটা গল্প থাকে। যেরকম গল্প আমার আছে, যেরকম গল্প যারা শুনছেন তাদের আছে। সেই গল্পটা যদি আমরা পুরোপুরি জানার চেষ্টা করি যে একজন রিক্সাওয়ালা ইচ্ছাকৃতভাবে একজন রিক্সাওয়ালা হন না, একজন রিক্সাওয়ালা তার দারিদ্র্যে জর্জরিত হয়ে বাধ্য হয়ে পেশাটিতে আসেন এবং সারা দিন কষ্ট করার পরে যেই পয়সাটুকু নিয়ে তিনি বাসায় ফেরেন সেটা একেবারে সলিড হালাল একটা পয়সা, এবং সেই পয়সায় তার স্ত্রীর ভরণ পোষণ হয়, তার সন্তানের মুখে অন্ন ওঠে, এবং তার ভবিষ্যতের জন্য কিছু টাকা তিনি সঞ্চয় করার চেষ্টা করেন। এত পরিশ্রম করতে হয় এই মানুষটিকে যে পরের দিন তিনি কি করবেন, পরের দিন তার শরীরটা যদি ঠিক না থাকে তাহলে তার সংসারে তার ছেলে মেয়ে কিংবা তার স্ত্রী কিংবা তার নিজের মুখেও অন্ন উঠবে না। এভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমার পকেট থেকে 10 টাকা যাওয়া কিংবা আমার পকেট থেকেও যখন অন্যায় করে বেশি চাচ্ছে 20টা টাকা, এই 20টা টাকা দিতে আমার মনে হয় না তেমন একটা কষ্ট হবে। আর যদি আপনি দিতে নাই পারেন তাহলে এই মানুষটা যদিও খারাপ ব্যবহার করে, কারণ এই তো গায়ে গতরে পরিশ্রম করছে, একটু ভালো করে বুঝিয়ে বলা। আমি বলছি না যে ঢাকা শহরের সমস্ত রিক্সাওয়ালাই খুব ভালো ব্যবহার করে। অনেক রিক্সাওয়ালা আছে যারা নিজের জায়গাটা থেকে অনেক রকম অন্যায় আচরণ করেন, বাজে ব্যবহার করেন, কারণ আমরাও মানুষ যারা রিক্সাতে চড়ি, তাদেরও অনেক সময় সহ্যের লেভেলটা ক্রস করে যায়। তারপরেও আমরা যদি একটু মাথায় রাখি যে এরা গায়ে গতরে পরিশ্রম করে, এরা যে পয়সাটা চায় সে পয়সাটা যদি আমার জায়গা থেকে আমি ধরে নিই আমি তাকে সাহায্য করছি, সেভাবে যদি দিয়ে যাই এবং দেওয়ার পরে যদি একটু হলে বুঝিয়ে দিই যে তুমি যেভাবে ব্যবহারটা করলে এই ব্যবহারটা ঠিক ছিল না, তুমি অন্যভাবে চাইতে পারতে, 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা খুব বেশি টাকা না, এটা দিতে কোনো সমস্যা ছিল না, হয়তো আপনি সাফারার হলেন, আরেকটা মানুষের সাথে সে ভালো ব্যবহার করবে। আমাদেরকে সবাই মিলেই ভালো থাকতে হবে। এই রিক্সাওয়ালার উপরে আপনার দৈনন্দিন জীবন নির্ভর। আপনি যে ঘরে যে কাজের মানুষটিকে রেখেছেন সেই কাজের মানুষটি যদি ভালোভাবে আপনার সামনে সার্ভ না করে তাহলে আপনি বিকল, কোনো না কোনো ভাবে আপনি কাজে বাধাগ্রস্ত হবেন। রবীন্দ্রনাথের সেই কবিতার লাইনটাই মনে পড়ে যায় বারবার, যে যারা তুমি পেছনে ফেলছো সে তোমাকে পেছন থেকে টানছে। কোনো মানুষকে পেছনে ফেলে, কোনো মানুষকে বিপদে ফেলে, যেহেতু আপনি সমাজে বসবাস করছেন, এই সমাজটাকে এগোনো যাবে না, পরিবারটাকে এগোনো যাবে না। যাই হোক, জ্ঞানগর্ভ কথা বলতে চাই না, সব কথার শেষ কথাটা হলো এটা যে প্রত্যেকটা মানুষের প্রতি ভালো ব্যবহার করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাহলেই আমরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকতে পারবো। আজকে হ্যালো 8920 তুহিনের জীবনের গল্প ছিল এটাই।